হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নন্দলাল বসুর লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন প্রোজটি। আজকে আমি তোমাদের কাছে এই প্রোজটি ডিটেলসে বাংলা মানে সহ এবং ওয়ার্ড নোট সহ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমি আশা করি তোমরা যদি কেউ এই ভিডিওটি দেখো তাহলে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন দ্য প্রোজ। অযথা সময় নষ্ট না করে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন টেক্সটটি শুরু করা যাক। দেখো, আমি তোমাদেরকে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন টেক্সটটি শুরু করার আগে নন্দলাল বসু সম্পর্কে কিছু বলেছি। সো দেখা যাক। নন্দলাল বসু জন্মগ্রহণ করেছিল 23 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে। কোথায় না হাভেলি খড়গপুর ইন মুঙ্গের ডিস্ট্রিক্ট অফ বিহার স্টেট, অর্থাৎ বিহার স্টেটের মুঙ্গের ডিস্ট্রিক্টে হাভেলি খড়গপুর বলে একটা জায়গায় আর কি সে জন্মগ্রহণ করেছিল। From his early days, Nandalal began taking an interest in modeling, ইমেজ অ্যান্ড লেটার ডেকোরেটিং পূজা প্যান্ডেলস। অর্থাৎ ছোটোবেলা থেকেই নন্দলাল বসু আর কি তার মনে একটা ইন্টারেস্ট জমে কিসের প্রতি, না মডেলিং ইমেজ এবং ডেকোরেটিং পূজা প্যান্ডেলস দেখে তার মনে একটা আনন্দ জাগে বা মনের মধ্যে একটা উৎসাহ জাগে এগুলো করার। নন্দলাল বোস শিক্ষা গ্রহণ করেছিল আর্ট অর্থাৎ শিল্পকলার যে শিক্ষা গ্রহণ সেটা করেছিল আন্ডার এ ফেমাস আর্টিস্ট অর্থাৎ বিখ্যাত একজন আর্টিস্ট শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী বা শিল্পী। তাহলে তার কাছ থেকে নন্দলাল বসু আর কি তার শিল্পের শিক্ষাটা আর কি গ্রহণ করেছিল বা শিল্পের শিক্ষাটা নিয়েছিল। তারপর দেখো কি বলা আছে, নন্দলাল প্লেড এ মেজর রোল in shaping দ্য মডার্ন ফেস অফ ইন্ডিয়ান আর্ট। অর্থাৎ ভারতীয় যে চিত্রকলা আছে বা শিল্পকলা আছে সেই শিল্পকলাতে নন্দলাল বসু হচ্ছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা আধুনিক কয়েকজন শিল্পীর মধ্যে নন্দলাল বসু হচ্ছে অন্যতম। তারপর দেখো কি বলা আছে, হি স্কেচড মানে হচ্ছে আঁকা বা অঙ্কন করা মেনি অফ রবীন্দ্রনাথ ঠাকুরস ওয়ার্ক। অর্থাৎ রবীন্দ্রনাথের অনেক অন্যান্য যে ওয়ার্ক যে আর কি বইগুলো ছিল বা বিভিন্ন যে কাজ সেই কাজের উপরে নন্দলাল বসু আর কি তার ছবি এঁকেছিল। সাচেস তাদের মধ্যে কিছু কিছু হচ্ছে চয়নিকা অ্যান্ড গীতাঞ্জলি। চয়নিকা এবং গীতাঞ্জলিতে আর কি নন্দলাল বসু ছবি এঁকে দিয়েছিল। হি অলসো ইলাস্ট্রেটেড রবীন্দ্রনাথ সহজ পাঠ। অর্থাৎ সে আর কি রবীন্দ্রনাথের সহজ পাঠ বলে যে বইটা আছে ছোটদের জন্য সেটাতে নন্দলাল বসু আর কি ছবি এঁকে আর কি ছোটদেরকে বোঝানোর জন্য ছবি এঁকে সেটাতে আর কি ইলাস্ট্রেট করেছিল। ইলাস্ট্রেটেড মানে হচ্ছে বর্ণনা করা, মানে কি ছবি এঁকে বর্ণনা করেছিল ছোটদের সেই সহজ পাঠ বইটি। তারপর দেখো কি বলা আছে, ইন 1898 অ্যাট দ্য এজ অফ 15 অর্থাৎ 15 বছর বয়সে নন্দলাল মুভ টু ক্যালকাটা। নন্দলাল ক্যালকাটায় আসে ফর হিস হাই স্কুল স্টাডিজ। অর্থাৎ তার আর কি উচ্চ যে বিদ্যালয় মানে কি উচ্চ মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয় আর কি পড়ার জন্য আসে ইন দ্য সেন্ট্রাল কলেজিয়েট স্কুল অর্থাৎ সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে। ইন জুন 1903 হি ম্যারেড সুধীরা দেবী। অর্থাৎ সুধীরা দেবীকে আর কি 1903 খ্রিস্টাব্দে সে বিবাহ করেন। নন্দলাল ওয়ান্টেড টু স্টাডি আর্ট। নন্দলাল চেয়েছিল আর কি আর্ট অর্থাৎ শিল্পের শিক্ষাটা গ্রহণ করার জন্য বা শিল্পের শিক্ষা নেওয়ার জন্য, বাট হি ওয়াজ নট গিভেন পারমিশন বাই হিজ ফ্যামিলি। অর্থাৎ তার পরিবার থেকে তাকে আর কি অনুমতি দেওয়া হয়নি। তারপর দেখো কী হয়েছে, জয়নিং দ্য প্রেসিডেন্সি কলেজ ইন 1905 অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে সে আর কি যোগদান করে বা ভর্তি হয় টু স্টাডি কমার্স। অর্থাৎ কমার্সে পড়ার জন্য নন্দলাল বসু আর কি 1905 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে যুক্ত হয়। তারপর দেখো কি বলা আছে, আফটার রিপিটেড ফেলিওর্স মানে কি অর্থাৎ ফেল করার মানে রিপিটেড ফেলিওর্স মানে হচ্ছে বারংবার ফেল করার ফলে নন্দলাল বসু আর কি সেই প্রেসিডেন্সি কলেজ দেখো ছেড়ে দেয়। হি পারসুডেড হিজ ফ্যামিলি টু লেট হিম স্টাডি আর্ট অ্যাট ক্যালকাটাস স্কুল অফ আর্ট অর্থাৎ কলকাতা স্কুল অফ আর্টে আর কি সে শিক্ষা গ্রহণ করার জন্য বা শিক্ষা নেওয়ার জন্য আর কি চায় আর কি সেখানে আর কি ভর্তি হয়। তারপর দেখো কি বলা আছে, 1922 খ্রিস্টাব্দে হি বিকেম প্রিন্সিপাল অফ কলা ভবন কলেজ অফ আর্ট অর্থাৎ কলা ভবনের আর কি সে আর কি প্রধান অধ্যক্ষ হয় অ্যাট ট্যাগোরস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শান্তিনিকেতন। এবং সেটা কোথায় অবস্থিত ছিল, ট্যাগোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শান্তিনিকেতনে
ট্যাগোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সেটা ছিল। 1930 খ্রিস্টাব্দে বোস ক্রিয়েটেড এ ব্ল্যাক অন হোয়াইট লিনোকাট প্রিন্ট অফ গান্ধীজ ওয়ার্কিং উইথ এ স্টাফ, অর্থাৎ কি না সাদা কালো একটা ছবি আঁকে যেটার মধ্যে কি মহাত্মা গান্ধী তার স্টাফদের সাথে আর কি ওয়ার্কিং হেঁটে যাচ্ছে। ইট বিকেম দ্য আইকনিক ইমেজ ফর দ্য নন ভায়োলেন্স মুভমেন্ট, অর্থাৎ মহাত্মা গান্ধী সেই সময় যে নন ভায়োলেন্স মুভমেন্টগুলো করছিল সেই সময়কার এটা আর কি আইকনিক ইমেজ হিসাবে পরিচিতি লাভ করে। তারপর দেখো 1954 খ্রিস্টাব্দে নন্দলাল বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মবিভূষণ, অর্থাৎ পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড 1954 খ্রিস্টাব্দে পায়। 1957 খ্রিস্টাব্দে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কনফার্ড অনারি অফ ডিলিট অন হিম, অর্থাৎ তাকে আর কি ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে আর কি এই অনারি সম্মানটা দেয়, ডিলিট ও সম্মানে সম্মানিত করে। তারপরে হি ডাইড ইন 16 এপ্রিল 1966 ইন ক্যালকাটা, অর্থাৎ কলকাতাতে 16 এপ্রিল 1966 খ্রিস্টাব্দে নন্দলাল বসু মারা যান। ইন দিস এক্সট্রাক্ট বলতে হচ্ছে বেছে নেওয়া অংশ, বলছে টেকেন ফ্রম হিস নোটেবল ওয়ার্ক দৃষ্টি অর সৃষ্টি, বলছে দৃষ্টি এবং সৃষ্টি বলে নন্দলাল বসুর যে একটা নোটেবল অর্থাৎ ফেমাস যে ওয়ার্ক ছিল, একটা যে বই ছিল, সেই বইটা থেকে যেটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ভিশন অ্যান্ড ক্রিয়েশন, সেটা থেকে এই যে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনটা নেওয়া হয়েছে। দেখো নন্দলাল এই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনটার মধ্যে কি বলতে চেয়েছে যে বর্তমান সমাজে বা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় শিল্পেরও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা কিন্তু নন্দলাল বসু বলতে চেয়েছে। নন্দলাল অ্যাটেম্পটস টু রিভিউ দ্য এস্থেটিক সেন্সিবিলিটি অফ হিজ কান্ট্রি। এস্থেটিক মানে হচ্ছে নান্দনিক, নান্দনিক মানে কি কোনো কিছু দেখে পরে আমাদের মধ্যে আর কি সেই ভালো বোঝার ক্ষমতাটা, মানে কি সেন্সিবিলিটি মানে হচ্ছে ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়ের যে সেন্স, অর্থাৎ আমরা কোনো কিছু অনুভব করি ইন্দ্রিয়ের মাধ্যমে, বলছে সেই অনুভব করার যে ক্ষমতাটা সেটা আর কি আমাদের দেশের অভাব আছে বা শিক্ষা ব্যবস্থায় অভাব আছে, সেটা আর কি নন্দলাল বসু আর্টের মাধ্যমে আর কি ইনক্লুড করতে বলেছে, অর্থাৎ আর্টটাও এডুকেশনে আনতে বলেছে এবং তার মধ্যে কিছু সমস্যা এবং কিছু সমাধানও নন্দলাল বসু দিয়েছে। অর্থাৎ শিক্ষা জগতের যে অবক্ষয় সেই অবক্ষয়গুলি নন্দলাল বসু তার এই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনে তুলে ধরতে চেয়েছে। অর্থাৎ শিল্প শিক্ষাটাকে আমাদের বর্তমান শিক্ষা থেকে বাদ দেওয়া হচ্ছে। দেখবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমস্ত কিছু শিক্ষা আছে, যেমন হচ্ছে সায়েন্স আছে, আর্টস আছে, তারপরে দেখো আর্টস বলতে কি, আর্টস বলতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এইসব শিক্ষাগুলো আছে, কিন্তু শিল্পর যে শিক্ষাটা নাচ গান এইসব শিক্ষাগুলোকে আমাদের বা হচ্ছে ছবি আঁকা, পেন্টিং এইসব শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে। তার জন্য নন্দলাল বসু দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, অর্থাৎ শিল্পের যে একটা এডুকেশন মানে শিক্ষাতে শিল্পের যে একটা গুরুত্ব আছে সেই গুরুত্বটা আর কি এখানে তুলে ধরেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়া যাক। দেখো টেক্সটটার প্রথমেই কি বলা আছে, অ্যামাং দোজ থিং, বলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো দ্যাট ম্যান হ্যাজ ডিভাইস টু অ্যাকোয়ার নলেজ। ডিভাইসড মানে হচ্ছে উদ্ভাবন, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, নলেজ মানে হচ্ছে জ্ঞান। বলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলোকে মানুষ আর কি উদ্ভাবন করেছে বা যেগুলোকে মানুষ আর কি চিন্তা করেছে যে এগুলো থেকে নলেজ অর্জন করা যাবে, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, নলেজ বলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেটা থেকে মানুষ চিন্তা করেছে বা উদ্ভাবন করেছে যে জ্ঞান অর্জন করা যাবে, অথবা সিক ইনার ডিলাইট উইথ, বলছে এবং কি বলছে সিক মানে হচ্ছে খোঁজ করা বা সিক মানে হচ্ছে খোঁজা, অথবা যেখান থেকে খুঁজে পাবে কি ইনার ডিলাইট, মনের যে আনন্দ, অন্তরের যে একটা আনন্দ, সেই আনন্দটা যেগুলো থেকে খুঁজে পাবে সেটার মধ্যে কি বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস, সেটার মধ্যে ভাষার একটা গুরুত্বপূর্ণ স্থান আছে। কারণ কি ভাষার মাধ্যমেই আমরা আর কি সমস্ত কিছু পড়ি, তাহলে কি ভাষা না থাকলে আমরা সেগুলো আর কি কীভাবে নলেজ, কীভাবে জ্ঞানটা পাবো? আমাদের জ্ঞান পেতে গেলে আমাদের ভাষার প্রয়োজন, ভাষা না থাকলে আমরা কোনো কিছু বলতেও পারবো না, কোনো কিছু জানতেও পারবো না, আর কিছু আর কি পড়তেও পারবো না। তার জন্য কি বলছে না ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরে দেখো কি বলছে, ইট ইজ দ্য ভেহিক্যাল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি। বলছে ভেহিক্যাল মানে হচ্ছে যান বা চাকা, বলছে এটা হচ্ছে একটা চাকা। এটা বলতে কাকে বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিক্যাল, ভাষাটা হচ্ছে একটা চাকা, ফর লিটারেচার মানে সাহিত্য, সায়েন্স মানে বিজ্ঞান, অ্যান্ড ফিলোসফি বলছে বিজ্ঞান, সাহিত্য এবং কি ফিলোসফি মানে দর্শন পড়ার ক্ষেত্রে এখানে কি না ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা একটা
চাকা, মানে কি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনকে পড়তে পারছি। আর ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষায় আমাদেরকে বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনকে বুঝতে সাহায্য করছে। যদি ভাষার জ্ঞান আমাদের না থাকতো তাহলে এই সাহিত্যই বলো, বিজ্ঞানই বলো আর দর্শনই বলো কিছুই আমরা বুঝতে পারতাম না। এটাই দেখো নন্দলাল বসু এখানে বলতে চেয়েছে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সর্বোপরি, ল্যাঙ্গুয়েজের হচ্ছে গুরুত্ব হচ্ছে সবচেয়ে প্রধান। তারপরে দেখো কি বলছে, লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যানস ইনার ডিলাইট। বলছে লিটারেচার সাহিত্য সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, প্রোভাইড মানে প্রদান করে ম্যানস ইনার ডিলাইট। বলছে মানুষের মনের যে একটা আনন্দ বা অন্তরের যে আনন্দ, সেই আনন্দটা আর কি সাহিত্য সার্টেনলি নিশ্চিতভাবে আর কি প্রদান করে। প্রোভাইডস মানে হচ্ছে প্রদান করা। বলছে সাহিত্য নিশ্চিতভাবে প্রদান করে বা আনন্দ দেয় মানুষের সেই মনের আনন্দটা, মানে কি সাহিত্য নিশ্চিতভাবে মনের আনন্দ দেয়, কিন্তু কি বলছে বাট ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড। কিন্তু সাহিত্যের যে ফিল্ড অফ এক্সপ্রেশন মানে প্রকাশের যে ফিল্ডটা সেটা কি বলছে লিমিটেড, সীমাবদ্ধ। বলছে সাহিত্যের যে প্রকাশের যে মাধ্যমটা সেটা কিন্তু সীমাবদ্ধ। সাহিত্য আমাদেরকে কি বলছে নিশ্চিতভাবে মনের আনন্দ দেয়, কিন্তু সাহিত্যের যে আনন্দটা যে দিচ্ছে সেটা কিন্তু একটা সীমাবদ্ধ আনন্দ, বা তার প্রকাশের যে আর কি ফিল্ডটা সেটা আর কি একটা সীমাবদ্ধ। কিন্তু তারপরে দেখো কি বলছে, আর্ট, মিউজিক, ড্যান্স দ্য লাইক মেক আপ ফর দিস। বলছে এই আর্ট মানে শিল্প, তারপরে গান, নাচ হচ্ছে এগুলোর জন্য তৈরি হয়েছে। মেক আপ মানে হচ্ছে পূরণ করা। বলছে এগুলোই আর কি পূরণ করছে ফর দিস, মানে কি এই যে লিটারেচার যে আমাদের আনন্দটা দিচ্ছে সে আনন্দের মধ্যে একটা সীমাবদ্ধ থাকছে, আর সেটাই আমাদেরকে পূর্ণ করছে মিউজিক, ডান্স এবং আর্ট, শিল্প এবং নাচ এবং গান আমাদেরকে সেটাই আর কি পূরণ করছে, সেই ঘাটতিটা বা সেই সীমাবদ্ধটা পূরণ করছে। তার মানে এখানে নন্দলাল বসু কি বলতে চেয়েছে যে আমরা যে পড়ছি, যে ল্যাঙ্গুয়েজটা পড়ছি, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারছি, কিন্তু যদি সেই ল্যাঙ্গুয়েজটা, ধরো একটা নাটক আমরা পড়ছি, সেই নাটকটা পড়াতে আমরা যতটা বুঝতে পারছি, সেই নাটকটার মধ্যে যদি ধরো আমরা কিছু ছবি এঁকে বোঝাই সেই নাটকটা, তারপরে কি কোনো নাচ এবং গানের মাধ্যমে সেই নাটকটা আমরা বোঝাতে সাহায্য করি বা বুঝতে পারি, তাহলে কি বলছে সেখানে আর একটা সীমাবদ্ধতা থাকছে না বা সেই খামতিটা থাকছে না, সেই নাটকটা বুঝতে আমরা পারছি। সেই যে ল্যাঙ্গুয়েজের যে একটা সীমাবদ্ধতা বা লিটারেচারের যে একটা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা এই আর্ট মানে শিল্পকলার মাধ্যমে সেটা আর কি ঘুঁচে যাচ্ছে, বা শিল্পকলা সেটার খামতিটা আর কি পূরণ করছে। তারপরে দেখো কি বলছে, দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটি অফ এক্সপ্রেশন অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস। বলছে যেমন হবে লিটারেচার মানে কি সাহিত্যের নিজস্ব একটা প্রকাশ করার স্পেশালিটি মানে বিশেষত্ব আছে। বলছে দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটি মানে কি এই যে আর্ট, মিউজিক, ড্যান্স এগুলোর হচ্ছে নিজস্ব একটা বিশেষত্ব আছে। স্পেশালিটি মানে হচ্ছে বিশেষত্ব। বলছে তাদের নিজস্ব একটা স্পেশালিটিস আছে অফ এক্সপ্রেশন মানে প্রকাশ করার, অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস। যেমনভাবে সাহিত্যের আর কি নিজস্ব একটা প্রকাশ করার আর কি বিশেষত্ব আছে, সেরকম এই সব যে আর্ট, শিল্পকলা, মিউজিক মানে হচ্ছে নাচ এবং গান, এগুলোর নিজস্ব একটা স্পেশালিটি বিশেষত্ব আছে প্রকাশ করার। তারপর দেখো কি বলছে, ম্যান অ্যাপ্রিহেন্স দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্স। অ্যাপ্রিহেন্স মানে দেখো উপলব্ধি, বলছে মানুষ উপলব্ধি করে দ্য ওয়ার্ল্ড পৃথিবীটাকে উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্স, তার মন অথবা সেন্স বা ইন্দ্রিয় দিয়ে। বলছে মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলোর মাধ্যমে কি করছে এবং তার মনের মাধ্যমে মানুষ এই পৃথিবীটাকে উপলব্ধি করে। পৃথিবীর যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, সেগুলোকে মানুষ উপলব্ধি করছে এই তার পঞ্চ ইন্দ্রিয় এবং তার মনের দ্বারা। তারপরে দেখো কি বলছে, ডিরাইভস অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড কমিউনিকেট দিস টু আদার্স। বলছে ডিরাইভস মানে হচ্ছে পাওয়া, মানে কি মানুষ টেনে নিচ্ছে বা পাচ্ছে, মানে এই পৃথিবী থেকে পাচ্ছে অ্যাস্থেটিক ডিলাইট। অ্যাস্থেটিক কথাটা দেখো বারবার আসবে। অ্যাস্থেটিক মানে কি দেখো নিচে বলা আছে, কানেক্টেড উইথ বিউটি অর্থাৎ সুন্দরের সঙ্গে যুক্ত হওয়া, অ্যান্ড দ্য স্টাডি অফ বিউটি এবং সুন্দরকে পড়া অর্থাৎ সুন্দরকে বুঝতে পারা। মানুষ পৃথিবীর মধ্যে অনেক কিছুই দেখছে, ভালো খারাপ অনেক কিছুই দেখছে, তাদের মধ্যে ভালো জিনিসটাকে বুঝে নেওয়ার ক্ষমতাটাকে হচ্ছে অ্যাস্থেটিক বা নান্দনিক ডিলাইট, আনন্দ। অর্থাৎ নান্দনিক আনন্দটা হচ্ছে ভালো জিনিসকে বুঝতে পারা।
উদাহরণ দিয়ে বোঝাতে গেলে কী হবে, আমি ধরো পাহাড়ে বেড়াতে গেছি, তাহলে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরে আমি পাহাড়ের সেই যে আনন্দটা, পাহাড়ের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা হচ্ছে আমার মনটাকে স্পর্শ করেছে, তাহলে সেটা হবে নান্দনিক ডিলাইট। এবং কি বলছে, অ্যান্ড কমিউনিকেট দিস টু আদার্স। এবং পাহাড়ে বেড়াতে যাওয়ার পরে এসে আমরা কি করছি, সেই যে আমাদের অভিজ্ঞতাটা, সেই যে আমরা যে আনন্দটা পেয়েছি, সেই আনন্দটা কমিউনিকেটস, আদান প্রদান করছি একই অপরের মধ্যে, মানে দিস টু আদার্স মানে অপরকে আমরা আদান প্রদান করছি, মানে কি সেই আনন্দটা আগে নিজে আমি উপলব্ধি করেছি, তারপরে তো আমি অপরের সঙ্গে আদান প্রদান করছি। সেটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে, দ্য অ্যাস্থেটিক ডিলাইটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, নান্দনিক আনন্দটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেটা আদান প্রদানও করতে পারবো যখন আমরা সেটা ভালো করে দেখব বা ভালোভাবে জানবো। তারপর দেখো কি বলছে, এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ। বলছে এডুকেশন, শিক্ষা ইন আর্টস বলতে কি শিল্পের যে শিক্ষাটা, বলছে হাইটেন্স মানে তীব্র করে ম্যানস নলেজ, বলছে মানুষের যে জ্ঞানটা আছে সেটাকে আর কি তীব্র করে শিল্পের শিক্ষাটা, মানে কি শিল্প সম্পর্কে শিক্ষাটা মানুষের যে জ্ঞানটাকে আরও বেশি তীব্র করে। মানে কি একজন ছবি আঁকছে, ছবি আঁকার যে শিক্ষাটা, বা ধরো একজন নাচ শিখছে, একজন গান শিখছে, সেই শিক্ষাটা কি বলছে মানুষের আর কি যে শিক্ষাটা আছে, এডুকেশন আছে, সেই শিক্ষাটাকে আরও তীব্র করে বা মানুষের জ্ঞানটাকে আরও তীব্র করে। অ্যান্ড এবং এস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেন্ড হিম এ ভ্যারিয়াস মুডস অফ এক্সপ্রেশন। বলছে এবং এস্থেটিক এক্সপিরিয়েন্স নান্দনিক অভিজ্ঞতা, অ্যান্ড ট্রেন্ড মানে প্রশিক্ষণ দেয়, হিম মানে তাকে, ইন ভ্যারিয়াস মোডস অফ এক্সপ্রেশন বিভিন্ন উপায়ে, মানে কি নান্দনিক অভিজ্ঞতা এবং প্রশিক্ষিত করে বিভিন্ন উপায়ে বুঝতে পারা ও প্রকাশ করার তার ক্ষমতাকে। অর্থাৎ শিল্প সম্পর্কে যে শিক্ষাটা মানুষের নলেজটাকে আরও তীব্র করে তুলছে, এবং কি করছে মানুষের যে প্রকাশ করার ক্ষমতাটা, সে প্রকাশ করার ক্ষমতাটাকে মানুষের অভিজ্ঞতার মাধ্যমে, ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে বাড়িয়ে তুলছে। অর্থাৎ আমরা দেখো, আমরা হচ্ছে আর্টস অর্থাৎ শিল্প শিক্ষাটা আমাদের নলেজটাকে তীব্র করছে, এবং আমরা একটা অভিজ্ঞতা পাচ্ছি, এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেই ভালো জিনিসের যে প্রকাশ করার ক্ষমতাটা, সেই ক্ষমতাটা আমাদের আরও বাড়িয়ে তুলছে এই কি বলছে, এই যে শিল্প শিক্ষাটা। তারপরে দেখো কি বলছে, বলছে দিস এডুকেশন ইন আর্ট মিউজিক অ্যান্ড ড্যান্স ক্যান নট বি অ্যাচিভ থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং। বলছে দিস এডুকেশন এই শিক্ষাটা, ইন আর্ট বলছে শিল্পের এই শিক্ষাটা, মিউজিক অ্যান্ড ড্যান্স বলছে কি নাচ গান এবং শিল্পের শিক্ষাটা ক্যান নট বি অ্যাচিভ বলছে কখনোই অর্জন করা যায় না থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং। বলছে পড়া এবং লেখার মাধ্যমে আর কি এই যে শিল্পের যে শিক্ষাটা সেটা কি কোনোদিনও অর্জন করা যায় না। তাহলে কি আর্ট, মিউজিক এবং ডান্স, ছবি আঁকাই বলো আর হচ্ছে গানই বলো এবং নাচই বলো, সেটা কি আমাদের প্র্যাকটিস অভ্যাসের মাধ্যমে আমরা কি শিখি। আমি ধরো গান সম্পর্কে অনেক পড়েছি বা নাচ সম্পর্কে অনেক রকম নাচ সম্পর্কে আমি পড়েছি, এবং অনেক কীভাবে ছবি আঁকতে হয় সেই সম্পর্কেও অনেক পড়েছি। বাস্তবে আমি কোনোদিনও সেই ছবিটাও আঁকিনি, আর কোনোদিনও গান করার চেষ্টাও করিনি, কোনোদিনও আর কি শিক্ষাটা অর্জন করেছি, ঠিক আছে কেমনভাবে করা যায়, কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু কোনোদিনও আর কি আমি প্র্যাকটিক্যালভাবে করিনি। তাহলে কি বলছে, তাহলে কি আমি সত্যি সত্যিই সেই শিল্পের যে শিক্ষাটা সেটা কি আমরা পাবো? বলছে নাচ গান কি আমরা সত্যি সত্যি করতে পারবো? এই নয় যে আমি নাচ গান সম্পর্কে অনেক পড়াশোনা করেছি তার জন্য আমি ভালো নাচ গান করতে পারবো বা ভালো ছবি আঁকতে পারবো, কি না শিল্পের শিক্ষাটা আর কি রিডিং এবং রাইটিংয়ের দ্বারা আর কি অর্জন করা যায় না। বলছে লাইক দ্য এয়ার ক্যান নট ডু দ্য আইস ইজ মিন টু ডু। বলছে যেমনভাবে আমাদের কান ক্যান নট ডু কান করতে পারে না হোয়াট দ্য আইস ইজ মিন টু ডু, মানে কি চোখ আমাদের যে কাজটা করতে পারে কান আমাদের যেমনভাবে সেই কাজটা করতে পারে না, সেরকমভাবে বলছে মিউজিক, ডান্স এবং হচ্ছে শিল্প আর্ট বা চিত্রশিল্পও বলতে পারো, সেগুলো আর কি আমাদের রিডিং এবং রাইটিং করতে পারে না। মানে কি যেমনভাবে আমাদের চোখ কাজ করে সেরকমভাবে চোখের কাজটা আমাদের কান করতে পারে না বা কানের কাজটা আমাদের চোখ করতে পারে না। সেই রকম বলছে কি আমাদের যে বাস্তব যে শিক্ষাটা আছে যেটা আমরা রিডিং এবং রাইটিংয়ের মাধ্যমে শিখছি, সেই শিক্ষাটা আমাদের
আর কি যেটা আর কি প্র্যাকটিক্যালি আমাদের নাচ গান এবং চিত্রশিল্প বলছে সেই শিল্পটা যেটা আমরা প্র্যাকটিক্যালভাবে পাই সেটা আর কি যেটা আমরা অভ্যাসের মাধ্যমে পাই সেই শিক্ষাটা আমাদের এই এডুকেশন সেই শিক্ষাটা আর কি দিতে পারে না। মানে কি একটা চোখ আর একটা কান বলছে এটা আর কি অভ্যাসের মাধ্যমে হয় আর এটা আর কি রিডিং এবং রাইটিংয়ের মাধ্যমে হয়। আর নন্দলাল বসু বলতে চেয়েছে আমাদের দুটো শিক্ষা যদি একসঙ্গে আর কি আমরা দিতে পারি মানে কি আর্টের শিক্ষাটায় এবং কি আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেমের শিক্ষাটা যদি আমরা একসঙ্গে দিতে পারি তাহলে আমাদের শিক্ষাটা একটা পরিপূর্ণতা লাভ করবে। দেখো এরপরে সেকেন্ড স্ট্যান্ডার মধ্যে কি বলছে ইফ দ্য অবজেক্টিভ অফ আওয়ার এডুকেশন ইজ টোটাল ডেভেলপমেন্ট। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, টোটাল মানে হচ্ছে সার্বিক, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য বা উন্নতি। বলছে যদি আমাদের এডুকেশন মানে শিক্ষাটার উদ্দেশ্য হয় সার্বিক উন্নতি মানে কি আমাদের শিক্ষার মধ্যে যদি আমরা চাই যে সকলকে উন্নতশীল করব বা সকল ছাত্রছাত্রীকে আমাদের এই শিক্ষাটা দিয়ে পরে আমরা উন্নত করব তাহলে কি করতে হবে। দেখো নন্দলাল বসু কি বলছে আর্ট ট্রেনিং মানে হচ্ছে শিল্প প্রশিক্ষণ বলছে শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে কি বলছে শিল্প প্রশিক্ষণের বলছে সেই একই মর্যাদা যেমনভাবে ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব যেমনভাবে রিডিং অ্যান্ড রাইটিং লেখাপড়ার যেমন গুরুত্ব আছে সেই রকম শিল্প প্রশিক্ষণেরও একই মর্যাদা আছে। শিল্প প্রশিক্ষণটার উপরে কি আমরা জোর দিচ্ছি না। আমাদের লেখাপড়া যদি সকলের উন্নতির জন্য হয় তাহলে কি লেখাপড়ার সাথে সাথে আর্ট ট্রেনিং মানে শিল্প প্রশিক্ষণটা হচ্ছে একই গুরুত্ব বা একই মর্যাদা আছে, আমরা কি সেটা দেখতে পাচ্ছি না। দেখো নন্দলাল বসু কি বলছে বাট কিন্তু দ্য প্রভিশন মানে হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ডেট আওয়ার ইউনিভার্সিটিস মেক ফর দ্য সরলি ইনএডিকুয়েট অ্যাট প্রেজেন্ট। মানে কি প্রভিশন মানে হচ্ছে কি বললাম যে প্রয়োজনীয় ব্যবস্থা, ইউনিভার্সিটিস মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি বলছে মেক মানে তৈরি করা, সরলি মানে হচ্ছে নিদারুণ, আর ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত। মানে কি আমাদের যে ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয়গুলি যে ব্যবস্থাটা রেখেছে বা যে রকমভাবে আর কি সমস্ত কিছুকে আর কি ঠিক করেছে বলছে সেটা নিদারুণ ও অপর্যাপ্ত বর্তমান সময়ে। মানে কি আমাদের ইউনিভার্সিটি যে রকমভাবে সিলেবাসটা আমাদের তৈরি করেছে বলছে সেই সিলেবাসটা কি নিদারুণভাবে অপর্যাপ্ত। কেননা সিলেবাসের মধ্যে আমাদের আর্ট শিক্ষা বা শিল্প শিক্ষাটা রেখেছে কিন্তু এতটা ভালো করে রাখেনি। শিল্প শিক্ষাটার একটা নির্দিষ্ট স্থান দেওয়া দরকার, শিল্প শিক্ষাটার একটা নির্দিষ্ট কি জায়গা দেওয়া দরকার। যেমন আমাদের ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর উপরে যেমন গুরুত্ব দেওয়া হয় বলছে শিল্প শিক্ষার উপরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি সেই রকম গুরুত্ব দেয় না। তার জন্য কি হচ্ছে বলছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের সার্বিক উন্নতি হয় না। মানে কি বিশ্ববিদ্যালয়গুলি যে সিলেবাসটা তৈরি করেছে বা যেরকমভাবে শিক্ষাটা দিচ্ছে সেটা সার্বিক উন্নতির শিক্ষা নয়। তারপর দেখো কি বলছে ইট উড সিম দ্যাট বলছে এই পরিস্থিতিটা দেখে মনে হয় কি বলছে দ্যাট যে দিস ইজ ডিউ টু বলছে এটা হচ্ছে কারণ কি টু জেনারেল নোশন মানে হচ্ছে সাধারণ ধারণা। মানে হচ্ছে শিল্প শিক্ষার এই যে একটা এমন অবস্থা এই যে একটা দুরাবস্থা এটার কারণ হচ্ছে কি না সাধারণ একটা ধারণা। কেমন হবে দেখো কি বলছে দ্যাট যে আর্ট ইজ এক্সক্লুসিভ প্রিজার্ভ অফ এ ফিউ প্রফেশনাল মানে হচ্ছে যারা আর কি পেশাদারি, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে একচেটিয়া, আর প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ। বলছে এটা এই শিল্পের এরকম অবস্থাটা হয়েছে কারণ কি সাধারণ মানুষ বা কিছু মানুষ আর কি ভাবছে যে শিল্পকলাটা শিক্ষাটা কি বলছে একটা আলাদা মানুষদের জন্য বা আলাদা এবং সংরক্ষিত কিছু পেশাদারি ব্যক্তিদের জন্য। মানে কি এই যে শিল্প শিক্ষাটা সবার জন্য নয় বলছে এই রকম হয়েছে কারণ এটা সম্পর্কে বা শিল্প শিক্ষাটা সম্পর্কে আমাদের একটা জেনারেল আইডিয়া হয়ে গেছে বা সাধারণ একটা ধারণা হয়ে গেছে যে শিল্প শিক্ষাটা সবার জন্য নয়। শিল্প শিক্ষাটা কাদের জন্যে না কিছু সংরক্ষিত ব্যক্তিদের জন্য যারা আর কি পেশাধারী হিসাবে এটা ব্যবহার করে। মানে শিল্প শিক্ষাটা যারা পেশা হিসাবে ব্যবহার করে। বর্তমান সমাজে কি শিল্পকলার মাধ্যমে খুব কম টাকায় অর্জন করা যায়, তার জন্য শিল্পকলাটা অত সহজে কেউ শিখতে চায় না। তার জন্য কি বলছে শিল্পকলার গুরুত্বটাও আর কি কমে যাচ্ছে। এবং কমন পিপল মানে হচ্ছে সাধারণ মানুষ হ্যাভ নাথিং টু ডু
উইথ ইট। বলছে সাধারণ মানুষের এটা নিয়ে কিছু করতে পারে না বা করে না। সাধারণ মানুষ কী বলছে, সাধারণ মানুষ তাদের প্রয়োজন নেই এটা শেখার। মানে কি সাধারণ মানুষ যারা, তাদেরকে যেমনভাবে আমাদের উপর মহলের ইউনিভার্সিটিস বা ধরো আরও যে গণ্যমান্য যারা ব্যক্তি আছে যেমনভাবে চালাবে, তারা তো সেরকমভাবে চলবে। আর সাধারণ মানুষের যারা ধরো এই ভালো করে খেতেই পাচ্ছে না, ভালো করে শিক্ষাটাই পাচ্ছে না, তারা আর কি শিল্প শিক্ষাটা কীভাবে শিখবে। বলছে সাধারণ মানুষের এটাতে আর কি কিছু নেই বা সাধারণ মানুষের এটা প্রয়োজন নেই তাদের শেখার, মানে শিল্প শিক্ষাটা তারা শিক্ষার মধ্যেই ধরে না। তারপরে দেখো কী বলছে, হোয়েন যখন দ্য এডুকেটেড ডু নট ফিল, বলছে এডুকেটেড মানে কি যারা হচ্ছে শিক্ষিত, ডু নট ফিল মানে অনুভব করে না, এনি সেন্স অফ সেম অ্যাট নট আন্ডারস্ট্যান্ড আর্ট। বলছে সেম মানে হচ্ছে লজ্জা। বলছে যখন একজন শিক্ষিত ব্যক্তি বিন্দুমাত্র লজ্জাবোধ করে না, বলছে শিল্পগুলোকে বুঝতে না পারার জন্য, মানে কি শিল্পটাকে তারা দেখে বুঝতে না পারার জন্য একজন শিক্ষিত মানুষ যখন বিন্দুমাত্র লজ্জাবোধ করে না, সেম মানে হচ্ছে লজ্জাবোধ। বলছে হোয়াট কোয়েশ্চেন ক্যান দেয়ার অফ কমনার্স, বলছে তাহলে সাধারণ মানুষকে কি প্রশ্ন করা যাবে। বলছে যারা এডুকেটেড পিপল তারাই যদি শিল্পের গুরুত্বটা না বুঝতে পারে, তাহলে সাধারণ মানুষ কীভাবে বুঝবে। যারা এডুকেটেড মানুষ তারাই তো শিল্পের গুরুত্বটা সাধারণ মানুষের কাছে এসে পরে উপস্থাপন করবে, তবে বলে তো সাধারণ মানুষ সেটার গুরুত্বটা বুঝতে পারবে। মানে তথাকথিত যারা আর কি প্রথাগত শিক্ষা নেই সেই রকম ব্যক্তিদের কাছে যারা আর কি শিল্প শিক্ষাটা এনে পরে তুলে ধরবে, তারা তো তাহলেই তো বুঝতে পারবে। এডুকেটেড মানুষ যদি তাদেরকে আর কি বলে যে শিল্প শিক্ষার গুরুত্বটা কি, তাহলেই তো সাধারণ মানুষ শিখতে পারবে। তাহলে এখানে নন্দলাল বসু কী বলছে, বলছে যদি এডুকেটেড ব্যক্তিরাই আর কি এই শিল্প শিক্ষাটা ঠিকঠাকভাবে বুঝতে না পারে, তাহলে কি করবে সাধারণ মানুষেরা। বলছে দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ। বলছে দে বলতে কি, দে বলতে এখানে এডুকেটেড পার্সনদের বলেছে। এডুকেটেড পার্সন ক্যান নট ডিফারেন্সিয়েট, বলছে পার্থক্য, ডিফারেন্সিয়েট মানে হচ্ছে পার্থক্য বুঝতে পারা। যারা আর কি শিক্ষিত ব্যক্তি তারা যদি পার্থক্যটা না বুঝতে পারে বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, পেন্টিং বলতে হাতে আঁকা ছবি, ফটোগ্রাফ বলতে আমরা যেটা ক্যামেরায় তোলা ছবি। বলছে একটা হচ্ছে ছবি, আঁকা ছবি এবং একটা ক্যামেরার ছবি, পার্থক্যটা যদি এডুকেটেড পিপল মানে হচ্ছে যারা আর কি শিক্ষিত ব্যক্তি তারা যদি না বুঝতে পারে, তাহলে সাধারণ মানুষ সেটা কি করে বুঝবে, সেটাই দেখো নন্দলাল বসু এখানে বলতে চেয়েছে। তারপরে দেখো কি বলছে, বলছে দ্য গ্যাপস, গ্যাপস মানে হচ্ছে হাঁ করে তাকিয়ে থাকা, ইন অ্যামেজমেন্ট, অ্যামেজমেন্ট মানে হচ্ছে বিস্ময়ে। বলছে হাঁ করে বিস্ময়ে তাকিয়ে থাকে। বলছে অ্যাট জাপানিজ ডল, জাপানের যে পুতুল, অ্যাসিড যেন মনে হয় দে আর গ্রেট স্পেসিমেন, স্পেসিমেন মানে হচ্ছে নমুনা অফ আর্ট। বলছে যেমন কত মনে হয়, এমনভাবে এডুকেটেড পার্সনরা জাপানি পুতুলের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেমন কত মনে হয় ওটাই হচ্ছে আর কি মহান একটা নমুনা শিল্পকলা, শিল্পকলার একটা মহান নমুনা। আসলে মানে কি যারা এডুকেটেড পার্সন হয় তারা এমনভাবে হাঁ করে তাকিয়ে থাকে, নন্দলাল বসু বলছে যেমন কত মনে হচ্ছে যে ওটাই একটা হচ্ছে বিশ্বের শিল্পকলার একটা নমুনা, মানে কি ওটাই হচ্ছে একটা আর্টের নমুনা। কিন্তু দেখো কি বলছে, গ্যারিস জার্মান র্যাপার্স, র্যাপার্স মানে হচ্ছে মোড়ক। বলছে ইন রেড ব্লু পার্পল ডু নট স্ট্রেন দেয়ার আইস। বলছে কি স্ট্রেন মানে হচ্ছে পীড়া দেওয়া। বলছে এই যে আমরা যখন দেখবে কোনো গিফট দিই, গিফট দেওয়ার সময় আমরা যে রং বেরঙের যে প্লাস্টিকগুলো ব্যবহার করি, সেটা লালই হোক বা ব্লুই হোক বা লালচে বেগুনি হোক বা যেমনই রং হয়, সেরকম চকচকে যে জিনিসগুলো, গ্যারিস বলতে চকচকে যে জার্মান প্লাস্টিকগুলো বা পলিথিনগুলো আমরা যেগুলো ব্যবহার করি, বলছে সেটা কি, সেটা আমাদের চোখে পীড়া দেয় না। কারণটা কি, বলছে সেটা আমাদের চোখে পীড়া দেওয়ার কথা কিন্তু সেটা আমাদের চোখে পীড়া দিচ্ছে না, বাট কিন্তু গিভ দেম প্লেজার। বলছে সেটা আমাদের চোখে পীড়া দেওয়ার বদলে আমাদেরকে কি করছে, আমাদেরকে প্লেজার মানে আনন্দ দিচ্ছে। মানে কি বলছে জার্মান যে আর কি পেপারগুলো, সেগুলো আমাদের চোখে পীড়া দিচ্ছে না, বরং এই পেপারগুলো আমাদেরকে কি না, পেপারগুলো মোড়ার ফলে একটা গিফট আরও দেখতে সুন্দর লাগছে, বলছে সেগুলো আমাদের আনন্দ দিচ্ছে। তারপর দেখো কি বলছে, অন গ্রাউন্ড অফ ইউনিটি মানে কাজের ক্ষেত্রে বা উপযোগিতার দোহাই দিয়ে, বলছে দে ইউজ তারা ব্যবহার করছে টিন কন্টেনার্স, টিনের পাত্র, ইন প্লেস অফ এলিগেন্ট, এলিগেন্ট মানে হচ্ছে সুরুচি, আর্থেন পিচার্স, আর্থেন পিচার্স মানে হচ্ছে মাটির যে কলসি। বলছে মাটির জিনিসপত্রের বদলে তারা কি ব্যবহার করছে, টিনের পাত্র। বলছে দে ক্যান ইজিলি লে দেয়ার হ্যান্ডস অন। বলছে আমাদের হাতের কাছে মাটির পাত্র আছে কিন্তু আমরা কি করছি,
করছি না টিনের পাত্র ব্যবহার করছি আমাদের জিনিসটাকে ভালো দেখানোর জন্য, কিন্তু মাটির পাত্রটাই হচ্ছে আমাদের কাছে আসল, যেটা আমরা চাইলেই হাতে পাবো। মানে কি আমাদের এডুকেটেড পিপলরা, মানে তথাকথিত যারা আর কি শিক্ষাবিদ, মানে তথাকথিত যারা আর কি এডুকেটেড বলতে যারা আর কি যাদের শিক্ষা আছে, তথাকথিত শিক্ষাটা আছে, তারা আর কি এইসব জিনিসগুলো বলছে ব্যবহার করছে। বলছে তারা ব্যবহার করছে যে আমাদের হাতের কাছে যে সুন্দর জিনিসটি রয়েছে, যেটার মধ্যে আমরা আর কি শিল্পকলার কারুকার্য দেখতে পাই আর্থেন পটের মধ্যে বা আর্থেন পিচার্সের মধ্যে, মাটির কলসির মধ্যে যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো ব্যবহার না করে আমরা কি করছি, সেই টিনের জিনিসটা ব্যবহার করছি, যেটার মধ্যে কোনো শিল্পকলার বিন্দুমাত্র চিহ্ন নেই। তারপর দেখো কি বলছে, বলছে দ্য এডুকেটেড পাবলিক অফ দিস কান্ট্রি অ্যান্ড ইটস ইউনিভার্সিটিস আর মেনলি রেসপন্সিবল ফর দিস। বলছে দ্য এডুকেটেড পাবলিক মানে হচ্ছে যারা আর কি শিক্ষাগত, যাদের শিক্ষা আছে, মানে কি যারা আর কি শিক্ষিত ব্যক্তি, বলছে অফ দিস কান্ট্রি, এই দেশের যারা আর কি শিক্ষিত ব্যক্তি, অ্যান্ড ইটস ইউনিভার্সিটি, এবং এই দেশের বিশ্ববিদ্যালয়গুলি আর মেনলি রেসপন্সিবল, বলছে প্রধানত রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী ফর দিস। বলছে এটার জন্য যে মাটির কলসিটা এত সুন্দর তারা হাতের কাছে আছে, তারা চাইলেই পাবে, সেটা না ব্যবহার করে আমরা ব্যবহার করছি টিনের পাত্র, টিনের কন্টেনার, এবং কি করছি জার্মান গ্যারিজ বা চকচকে জার্মান রেফার্স মানে মোড়ক ব্যবহার করছি আমাদের জিনিসটাকে সুন্দর দেখানোর জন্য। বলছে এগুলোর জন্য কারা দায়ী, তথাকথিত এডুকেটেড পিপলরা, মানে তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলি এগুলোর জন্যে দায়ী। মানে কি সাধারণ মানুষ যে এগুলো করছে, এগুলোর জন্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং আমরা যারা এডুকেটেড পার্সন রয়েছি, এখানে নন্দলাল বসু কিন্তু আমাদেরকেও আক্রমণ করেছে, আমাদেরকেও অ্যাটাক করেছে যে আমরাই এটার জন্য দায়ী। এ কারসারি লুক, বলছে আমরা যদি চোখ বোলাই এক ঝলক, এ কারসারি লুক বলতে হচ্ছে আমরা যদি আমাদের শিক্ষার দিকে একটু চোখ বোলাই, দেখো কি বলছে আওয়ার এডুকেশনাল সেন্স, বলছে আমরা যদি আমাদের শিক্ষার দিকে একটু চোখ বোলাই ভালো করে, তাহলে কি করবে, বলছে উইল রিভিল দ্যাট, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, বলছে তাহলে সেটা আর কি বুঝতে পারবে বা তাহলে সেটা আমাদেরকে পুরোপুরি আমাদের কাছে প্রকাশ হয়ে যাবে যে হাউ ফুলিশ উই আর, আমাদের হাতের কাছে যে জিনিসটা রয়েছে সেটা আমরা ব্যবহার করে আমাদের যে হচ্ছে আর্ট শিল্পকলা রয়েছে, আমাদের দেশের যে শিল্পকলা রয়েছে সেটার আমরা সম্মান না করে আমরা বিদেশের জিনিসগুলো ব্যবহার করছি। বলছে আমরা যদি একটু ভালো করে একটা নজর দিয়ে দেখি, তাহলে কি আমরা সেটার খামতিটা দেখতে পাবো বা সেটা আমাদের কাছে প্রকাশ হয়ে যাবে যে আমরা কি ভুলটা করছি। বলছে হোয়াইল দিস কান্ট্রিজ কালচার, বলছে যেখানে আমাদের দেশের কালচার, আমাদের দেশের সংস্কৃতিটা লাইফ মানে আমাদের দেশের সাংস্কৃতিক যে জীবনযাপন, বলছে হ্যাজ ফ্যান্ডেড আউট, যেটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে, মানে পুরো বিশ্বে আমাদের দেশের সাংস্কৃতিক জীবনযাপনটা ছড়িয়ে পড়েছিল। আমরা কেমনভাবে গুরু গিয়ে যেয়ে পড়ে পড়াশোনা করতাম, আমরা কেমনভাবে শিল্পকলার উপর গুরুত্ব দিতাম, আমরা কেমনভাবে মাটির জিনিস তৈরি করেছিলাম, পোড়ামাটির জন্য আমরা বিখ্যাত হয়েছিলাম, সেই রকমভাবে আমাদের যে শিল্পকলার খ্যাতির মাধ্যমে আমাদের আর কি পরিচয় হয়েছিল, বলছে সেটা আমাদের সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমাদের শিল্পকলার খ্যাতিটা। বলছে ইটস এস্থেটিক সেন্সিবিলিটি, বলছে এটা নান্দনিক অনুভূতিটা হ্যাভ ডিস্টিংক্টলি মানে মর্মান্তিকভাবে, বলছে আমাদের যে নান্দনিক অনুভূতিটা সেটা মর্মান্তিকভাবে কি হচ্ছে ওয়ার্স মানে হচ্ছে খুব খারাপ হচ্ছে। মানে কি বলছে দিনকে দিন আমাদের যে নান্দনিক অনুভূতিটা সেটা মর্মান্তিকভাবে খারাপ হচ্ছে। নান্দনিক অনুভূতি মানে কি আমাদের যে ভালো কাজ করা বা আর্টের প্রতি যে আমাদের একটা ভালো অনুভূতি ছিল, শিল্পকলা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে একটা ভালো অনুভূতি ছিল, সেই অনুভূতিটা বলছে কি দিনকে দিন আমাদের আর কি কমে যাচ্ছে, মানে কি মর্মান্তিকভাবে আর কি সেটা খারাপ হচ্ছে। মানে কি আমাদের ইউনিভার্সিটি, আমাদের এডুকেটেড পাবলিকরাই বলছে এটার জন্য দায়ী। দেখো নন্দলাল বসু তারপরে আরও ভালো করে বলবে যে এডুকেটেড পাবলিক যারা, তারাই তো আমাদের আর কি সাধারণ মানুষের কাছে এই শিল্পকলার গুরুত্বটা তুলে ধরছে না। তার জন্য কি বলছে আগে তো আমাদের যদিও বা সেই নান্দনিক অনুভূতি বা শিল্পকলার প্রতি যে আমাদের একটা ভালো অনুভূতি ছিল, সেটা দিনকে দিন কি বলছে সেটা আর কি মর্মান্তিকভাবে আর কি খারাপ হচ্ছে। তারপর দেখো কি বলছে
দ্য অনলি রিড্রেস মানে হচ্ছে প্রতিকার, বলছে একমাত্র প্রতিকার ফর দিস লাইস, বলছে একমাত্র প্রতিকার রয়েছে এটার ইন স্পেয়ারিং আর্ট এডুকেশন অ্যামাংস দ্য সো কল্ড এডুকেটেড পাবলিক। বলছে স্পেয়ার মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্পেয়ারিং আছে দেখো, ছড়িয়ে দিতে হবে আর্ট এডুকেশন শিল্প শিক্ষাটাকে অ্যামাং দ্য সো কল্ড এডুকেটেড পাবলিক। বলছে আমাদের দেশে যারা আর কি তথাকথিত শিক্ষিত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে এই তথাকথিত আর কি শিক্ষাটা আর কি ছড়িয়ে দিতে হবে। এমনটা নয় যে যারা আর কি তথাকথিত শিক্ষায় শিক্ষিত নয় তারা আর কি শিক্ষিত নয়, কি সবাই আর কি শিক্ষিত, সবাইকার মধ্যে একটা শিক্ষা আছে, লাইফের শিক্ষা সবাইকার মধ্যে আছে, কিন্তু যারা আর কি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছে বলছে তাদের মধ্যে সেই শিক্ষাটা ছড়িয়ে দিতে হবে। মানে কি আর্টের শিক্ষাটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, অ্যাজ দে যেহেতু তারা, দে বলতে কি সোকল্ড এডুকেটেড পাবলিক তথাকথিত শিক্ষিত ব্যক্তি, বলছে সেট দ্য স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যারা আর কি সেট নির্ধারণ করে মানটাকে, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান নির্ধারণ করে ফর দ্য পিপল অ্যাট লার্জ, মানে বৃহৎ একটা অংশের মান নির্ধারণ করে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা। তার জন্য কি বলছে, তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এডুকেশনটা ছড়িয়ে দিতে হবে। মানে কি বলতে চেয়েছে যে শিল্পের শিক্ষাটা এডুকেটেড পিপলদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই ব্যক্তিরা সাধারণ মানুষের মান নির্ধারণ করে, মান নির্ধারণ করা বলতে কি দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, যে সাধারণ মানুষ ধরো একজন গ্রামে একজন আর কি ছেলে আছে যে আর কি তথাগত শিক্ষা মানে কি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে এসছে, এবং আমাদের যে গ্রামের যে ব্যক্তিরা আছে তাকে দেখবে একটু সম্মান করে বা তাকে আর কি একটু মেনে চলে, সে যা করে তাকে অনুসরণ করার চেষ্টা করে। তাহলে সেই রকম যদি তথাকথিত শিক্ষিত ব্যক্তি শিল্প শিক্ষার গুরুত্বটা সে আর কি তুলে ধরে সেই রকম আর কি সমাজের ব্যক্তিদের কাছে, তাহলে কি সমাজের ব্যক্তি সেই শিল্প শিক্ষার গুরুত্বটা বুঝতে পারবে এবং শিল্প শিক্ষা নিয়ে পড়ার বা শিল্প শিক্ষা নেওয়ার তাদের একটা আগ্রহ জাগবে। তার জন্য নন্দলাল বসু বলেছে একমাত্র প্রতিকার হচ্ছে এটাই যে আমাদের দেশের তথাকথিত যারা আর কি শিক্ষিত ব্যক্তি আছে, যারা আর কি ইউনিভার্সিটি বা যারা আর কি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছে বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা দেওয়ার কাজ করে বা অধ্যক্ষের কাজ করে, তাদের মধ্যেই এই শিল্প শিক্ষাটা ছড়িয়ে দিতে হবে। তাহলে সাধারণ মানুষ কি তাদের দেখে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে, কারণ সাধারণ মানুষ কি তাদেরকেই ফলো করে বা তাদেরকেই মেনে চলে। এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে। দেখো তারপরে কি বলা আছে, দ্য অ্যাবসেন্স অফ সেন্স অফ বিউটি, বলছে সৌন্দর্যবোধের অভাব, অ্যাবসেন্স বলতে অভাব আর সেন্স অফ বিউটি বলতে সৌন্দর্যবোধের, বলছে সৌন্দর্যবোধের অভাবটা নট অনলি চিটস ম্যানস অফ এস্থেটিক এক্সপিরিয়েন্স, বলছে শুধুমাত্র চিটস মানে হচ্ছে ক্ষতি করা বা বঞ্চিত করা মানুষের এস্থেটিক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে নান্দনিক অভিজ্ঞতা, বলছে শুধুমাত্র মানুষের নান্দনিক অভিজ্ঞতাটার ক্ষতি করে না। এস্থেটিক এক্সপিরিয়েন্স বলতে মানুষ যে ভালো জিনিসটা বুঝবে সেই বোঝার ক্ষমতাটাই আর কি ক্ষতি করে না, বলছে সেই বোঝার জিনিসটা বা বোঝার ক্ষমতাটাও ক্ষতি করে না, কি ক্ষতি করছে আরও, বাট কিন্তু ইট অলসো হার্মস, এটা আরও ক্ষতি করছে হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, বলছে হিজ বলতে কি তার, বলছে সেই মানুষটার, ফিজিক্যাল বলতে শারীরিক অ্যান্ড মেন্টাল বলতে মানসিক, বলছে শারীরিক এবং মানসিকভাবে সেই মানুষটাকে ক্ষতি করছে বা শারীরিক এবং মানসিকভাবে সেই মানুষটার ক্ষতি করছে, হার্মস মানে হচ্ছে ক্ষতি। তাহলে কি বলছে যে সৌন্দর্যবোধের অভাবটা শুধুমাত্র মানুষের কি বলছে যে নান্দনিক অভিজ্ঞতার ক্ষতি করছে না, কি করছে মানুষের শারীরিক এবং মানসিকভাবেও মানুষটাকে ক্ষতি করছে। তারপর দেখো কি বলছে, দোষ সেই ব্যক্তিরা হু ল্যাক দিস সেন্স, বলছে যাদের মধ্যে এই সৌন্দর্যবোধের অভাবটা আছে, ল্যাক মানে হচ্ছে অভাব, দিস সেন্স বলতে এই এস্থেটিক এক্সপিরিয়েন্স বলতে সৌন্দর্যবোধের অভাবটা, বলছে যাদের মধ্যে এই সৌন্দর্যবোধের অভাবটা আছে অ্যান্ড এবং লিটার রাবিশ ইন দেয়ার হাউসেস, লিটার মানে হচ্ছে ছড়ানো, বলছে ছড়ায়, রাবিশ বলতে কি আবর্জনা, বলছে যারা আর কি আবর্জনা ছড়ায় ইন দেয়ার হাউসেস তাদের বাড়িতে, অ্যান্ড কি কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন, এবং তাদের উঠোনে কিপ দেমসেলফ রেখে দেয়, কি রেখে দেয়, অ্যান্ড দেয়ার সারাউন্ডিং মানে হচ্ছে চারিপাশে, বলছে এখানে মানেটা কি বলছে যাদের সৌন্দর্যবোধের অভাব রয়েছে এবং ছড়ায় কি আবর্জনা এবং তাদের বাড়িতে এবং উঠোনে রাখে নিজেদেরকে এবং তাদের চারিপাশকে নোংরা করে, কি বলছে যে কিপ দেমসেলফ তাদেরকে রাখে অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস, বলছে তাদের চারিপাশে তাদেরকে রাখে, কোথায় রাখে, ফিলথি স্পিট বিটেল জিউস
অন দেয়ার ওয়ালস, বলছে তারা তাদেরকে কোথায় রাখে না ফিল্থি বলতে নোংরা জায়গায়, স্পিট বিটেল বলতে পানের যে বোল সেই বোলটা, বিটেল জুস বলতে পানের যে বোলটা সেই বোলটা বা পানের যে থুতুটা সেইটা, বলছে অন দেয়ার ওয়ালস, তাদের আর কি দেওয়ালে সেই পানের আর কি থুতুটাও রাখে, স্ট্রিট মানে তাদের রাস্তাঘাটও পানের থুতুটা বা পিকটা ফেলে দেয়। বলছে কি ইভেন রেলওয়ে কোচেস এবং ট্রেনের কামরাতেও তারা আর কি তাদের সেই থুতুটা ফেলে দেয়। হার্মস দেয়ার ওন হেলথ অ্যান্ড দ্যাট অফ আদার্স, বলছে হার্মস মানে ক্ষতি করে, দেয়ার ওন হেলথ বলতে তাদের নিজেদের স্বাস্থ্যটা ক্ষতি করে, অ্যান্ড এবং দ্যাট অফ আদার্স, এবং একইভাবে তারা নিজেদের স্বাস্থ্যটা যেমনভাবে ক্ষতি করে এবং অপরের স্বাস্থ্যটাও সেরকমভাবে ক্ষতি করে। তাহলে এটার পুরোটার মানে কি বলতে চাইছে, বলছে সৌন্দর্যবোধের অভাব যে মানুষের মধ্যে আছে সেই মানুষ কি করছে না তাদের চারিপাশটা বা তাদের ঘরটা এবং তাদের উঠোনটা চারিপাশটা আর কি নোংরা রাখছে এবং কি করছে সেই নোংরার মধ্যেই আবার নিজেরা থাকছে, আবার কি করছে যে তাদের যে চারিপাশটা আছে চারিপাশের মধ্যে কি করছে না পানির বোল ফেলছে এবং কি করছে যে ওয়াল কোথায় ফেলছে না দেওয়ালে ফেলছে, স্ট্রিট মানে রাস্তাঘাটে ফেলছে, ইভেন রেলওয়ে কোচেস এবং হচ্ছে ট্রেনের কামরাতেও তারা আর কি সেই পানের বোলটা ফেলে দিচ্ছে এবং তারা এই বোলটা ফেলার মাধ্যমে কি করছে বা পানির যে পিকটা ফেলার মাধ্যমে তারা কি করছে নিজেদের তো ক্ষতি করছে, নিজেদের স্বাস্থ্যটা তো ক্ষতি করছে, আবার অপরেরও স্বাস্থ্যটা ক্ষতি করছে। এটাই দেখুন নন্দলাল বসু বলতে চেয়েছে, যদি সৌন্দর্যবোধের অভাব সেই মানুষের মধ্যে না থাকতো, যদি তাদের মধ্যে একটুও সৌন্দর্যবোধ থাকতো, বিন্দুমাত্র সৌন্দর্যবোধ থাকতো, তাহলে তারা এই কাজটা করতে পারতো না। এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর রেলওয়ে কোচ সেই জায়গায় পানের পিক বা পানের থুতুটা ফেলতে পারতো না। একটা সুন্দর জিনিসের মধ্যে এত সুন্দর জিনিসের মধ্যে নোংরাটা তারা করতে পারতো না যদি তাদের মনের মধ্যে একটু সৌন্দর্যবোধ থাকতো। এটাই দেখুন নন্দলাল বসু বলতে চেয়েছে। তার মানে কি সৌন্দর্যবোধের অভাবটাই হচ্ছে মানুষের আসল জিনিস, যেটাই আর কি চারিপাশটা বা পারিপার্শ্বিক পরিবেশটাকে ক্ষতি করছে। তারপর দেখো কি বলছে, তারা কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা বা কলুষিত করা, সোসাইটি মানে হচ্ছে পরিবেশটা বা সমাজটা, উইথ ডিজিজ মানে হচ্ছে রোগে, বলছে তারা আর কি কলুষিত করছে বা দূষিত করছে তাদের সমাজটা কিসের সাহায্যে না রোগের সাহায্যে, মানে কি তারা যে এইরকমভাবে জঘন্য কাজগুলো করছে যার ফলে রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, বলছে তারাই আর কি তার জন্য দায়ী, তাদের সোসাইটিটা ক্ষতি করার জন্য বা কলুষিত করার জন্য তারাই দায়ী। দেখো তারপরে কি বলছে, অন ওয়ান হ্যান্ড বলছে একদিক থেকে তারা আর কি সমাজটা কলুষিত বা ক্ষতি করার জন্য দায়ী, অ্যান্ড এবং দে আর ডেসপাইসেবল মানে হচ্ছে ঘৃণ্য বা জঘন্য, এবং তাদের এই ঘৃণ্য বা জঘন্য স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে মান, স্ট্যান্ডার্ডস আছে দেখো মান অফ বিহেভিয়ার মানে হচ্ছে তাদের যে আর কি আচার আচরণ অন দ্য আদার্স, বলছে কি তারা তো তাদের আচার আচরণের দ্বারাও সমাজকে এবং অন্যদেরকে কলুষিত করছে। মানে কি এই মানুষগুলো কি করছে, এই মানুষগুলোই দায়ী সমাজে রোগ জীবাণু ছড়ানোর জন্য, এই মানুষগুলোই একদিক থেকে বা এক হাতে এই মানুষগুলোই সমাজটার ক্ষতি করছে এবং অন্যদিকে আরও তারা কি করছে তাদের আচরণের দ্বারাও সমাজকে এবং অন্যদেরকে কলুষিত করছে। এই সমস্ত আচরণ সেই ব্যক্তিরাই করে যাদের মধ্যে সৌন্দর্যবোধের অভাব আছে, যাদের মনের মধ্যে বিন্দুমাত্র সৌন্দর্যবোধ নেই। তার জন্য নন্দলাল বসু কি বলতে চেয়েছে না সৌন্দর্যবোধটা আগে গুরুত্বপূর্ণ, মানে কি সৌন্দর্যবোধটা মানুষের মনের মধ্যে থাকতে হবে, তবে পরে একটা সমাজ আর কি সুন্দর হবে। এটাই দেখো নন্দলাল বসু এখানে বলতে চেয়েছে। তারপরে স্ট্যান্ডায় আসি। তারপরে দেখো নন্দলাল বসু কি বলছে, দেয়ার আর সাম অ্যামঙ্গেস্ট আস, বলছে দেয়ার আর এখানেই রয়েছে, অ্যামঙ্গেস্ট আস বলছে আমাদের মধ্যে কিছু আর কি, সাম অ্যামঙ্গেস্ট আস মানে আমাদের মধ্যে কিছু ব্যক্তি এখানেই রয়েছে, হু থিঙ্ক দ্যাট যারা ভাবে যে আর্ট ইজ দ্য ডোমেইন ফর দ্য রিচ, ডোমেইন মানে হচ্ছে ক্ষেত্র, বলছে তারা ভাবে যে এই আর্ট শিল্পকলাটা হচ্ছে বড়লোকদের জন্য বা হচ্ছে যারা আর কি ধনী ব্যক্তি তাদের জন্য শিল্পকলা, অ্যান্ড দ্য প্লেজার লাভিং বলতে যারা আর কি ফুর্তিবাজ বা যারা আনন্দ করে, বলছে শিল্পকলাটা তাদের জন্য যারা আর কি আনন্দ করে এবং যারা হচ্ছে কি রিচ পার্সন মানে হচ্ছে যারা আর কি খুব ধনী ব্যক্তি। সাধারণ মানুষ বা আমাদের মধ্যেই কিছু মানুষ আছে যারা আর কি এরকম ভাবে যে শিল্পকলাটা তাদের জন্য নয়, এবং কি বলছে দেখো অ্যান্ড এবং ওয়ান টু ব্যানিশ ইট এবং এটা বিতাড়িত করে বা এটা নির্বাসন করে বা এটা নির্বাসিত করে ইট উইথ দ্য কন্টেম্প্ট
ফ্রম দেয়ার ডেলি লাইফস। কন্টেম্প বলতে হচ্ছে ঘৃণা। বলছে তারা এরকমটা ভেবে পরে কি করে না আর্টের যে চর্চাটা, শিল্পকলার যে চর্চাটা, সেটাকে কি করছে না বিতাড়িত করছে বা ঘৃণা করে তাড়িয়ে দিচ্ছে বা নির্বাসন করছে তাদের ডেলি লাইফস থেকে। ডেলি লাইফস বলতে প্রত্যেক দিনের যে আর কি কাজ বা প্রত্যেক দিনের আর কি যে আচার আচরণ বা প্রত্যাহিক জীবন, এক কথায় বলতে গেলে প্রত্যাহিক জীবন থেকে তারা আর কি এই শিল্পের যে চর্চাটা সেটা আর কি ব্যানিশ করছে, নির্বাসিত করছে বা বিতাড়িত করছে ঘৃণ্যভাবে। দেখো কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণ্যভাবে তারা আর কি বিতাড়িত করছে। মানে এটার মানে কি বলতে চাইলো যে কিছু কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা আর কি ভাবে যে শিল্পটা হচ্ছে সে ধনী ব্যক্তির জন্য বা ফুর্তিবাজ ব্যক্তির জন্য, যারা আর কি আনন্দ করে কাটায়, বলছে তাদের জন্য হচ্ছে শিল্পটা। এবং তারা তার জন্য কি করছে না শিল্পটাকে বিতাড়িত করছে বা শিল্পটাকে নির্বাসন দিচ্ছে তাদের আর কি প্রত্যাহিক জীবনযাপন থেকে। তারপর দেখো কি বলছে, দে ফরগেট, তারা ভুলে যাচ্ছে দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাইস ইন ইটস সেন্স অফ বিউটি। বলছে তারা ভুলে যাচ্ছে, কি বলছে ভাইটালিটি মানে হচ্ছে জীবনের শক্তি। বলছে কি তারা ভুলে যান শিল্পকলার জীবন শক্তি নিহিত রয়েছে, লাইস মানে হচ্ছে নিহিত থাকা। কোথায় নিহিত রয়েছে? ইটস সেন্স অফ বিউটি। সেন্স অফ বিউটি মানে হচ্ছে এটা সৌন্দর্য এবং সুষমতার মধ্যে। অ্যান্ড অর্ডারটা দেখো আছে, অর্ডার বলতে এখানে সুষমতা এবং হচ্ছে কি না শৃঙ্খলা। বলছে তারা ভুলে যাচ্ছে যে শিল্পকলার জীবন শক্তি নিহিত রয়েছে এটার সৌন্দর্য এবং সুষমতার মধ্যে, বা সৌন্দর্য এবং কি বলছে যে শৃঙ্খলার মধ্যে শিল্পকলাটা নিহিত রয়েছে। এটার মানে কি বলতে চাইলো যে শিল্পকলাটা আছে সৌন্দর্যতার মধ্যে, মানে কি আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর রাখি তাহলেই সেখানেই শিল্পকলা থাকবে। দেখবে এরপরে দেখো উদাহরণ দিয়ে পরে আরও নন্দলাল বসু ভালো করে বুঝিয়ে দেবে যে শৃঙ্খলা এবং সুন্দরতার মধ্যেই এই শিল্পটা থাকে। তারপরে দেখো কি বলছে, নট ইন ইটস মানি ভ্যালু। বলছে নট ইন ইটস মানি ভ্যালু মানে হচ্ছে বলছে আর্থিক মূল্যের উপরে নয়। বলছে শিল্পকলাটা থাকে সৌন্দর্যবোধ এবং শৃঙ্খলার মধ্যে বা সুষমতার মধ্যে, এটা কিন্তু আর্থিক মূল্যের উপরে নয়। অনেক মানুষ আছে যারা দেখবে তাদের ঘরটা খুব আর কি টাকা খরচ করে আর কি ঘরটা সুন্দর করে সাজিয়ে নেয়, আর কি করছে না তাদের মধ্যে সৌন্দর্যবোধের অভাব আছে, তারা নিজেরা পারছে না সেই ঘরটা সাজিয়ে নিতে, তারা আর কি টাকা দিয়ে পরে সাজিয়ে দিচ্ছে। মানে কি এটা আর্থিক মূল্যের উপরে এই সৌন্দর্যবোধটা হয় না, কিছুক্ষণ বাদে দেখবে সেই জায়গাটা কলুষিত হয়ে যায়, সেই জায়গাটা নোংরা হয়ে যায়। মানে কি সেই সৌন্দর্যটা তারা আর কি রাখতে পারে না। এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে। দেখো পড়লে আরও ভালো করে বুঝতে পারা যাবে। দেখো কি বলছে, দেখো তারপরে উদাহরণে বলেছে, দেখো এই জিনিসটা বলছে এফ পুওর একটা গরিব সান্তাল বলতে একটা ট্রাইব মানে জাতি। বলছে একজন গরিব সান্তাল সুইপস মানে হচ্ছে ঝাঁট দেওয়া, অ্যান্ড মপস মানে হচ্ছে মোছা। বলছে একজন গরিব সান্তাল ঝাড় দেয় এবং মোছে হিস হাট তার কুড়ে ঘরটি। মানে কি সান্তালরা বলছে যে একজন আর কি গরিব সান্তাল তার হচ্ছে ঘরটাকে ঝাড় দেয় এবং মুছে, কি করছে না স্টাক ইন অর্ডার হিজ আর্থেন পট। স্ট্রাক বলতে দেখো এখানে স্তূপাকারে সাজানো, ইন অর্ডার বলছে কি না হচ্ছে শৃঙ্খলা করে বা হচ্ছে স্তূপাকারে শৃঙ্খলার মধ্যে হিজ আর্থেন পট তার যে মাটির পাত্রগুলো আছে সেগুলো আর কি সাজিয়ে রাখে। আমরা দেখবে সাঁওতালদের ঘরে যদি যাই, দেখবে সাঁওতাল জাতির যে ট্রাইবদের আর কি মানুষ আছে তাদের ঘরকে যাই বা তাদের যে পরিবেশটাকে যাই, দেখবে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের চাইতে। তার জন্য দেখো কি বলছে সাঁওতালরা আর কি সাজিয়ে রাখে স্তূপাকারে আর্থেন পট মাটির পাত্রগুলিকে। অ্যান্ড এবং ট্যাটার মানে হচ্ছে কি বলছে জীর্ণ, কুইল্টস মানে হচ্ছে লেপ। বলছে জীর্ণ লেপটাও তারা আর কি সাজিয়ে রাখে, জীর্ণ লেপটাও আর কি ঠিক করে বাগিয়ে রাখে। অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট, এতক্ষণ আর সাঁওতাল ট্রাইবের কথা বললো যারা আর কি অশিক্ষিত। মানে কি অশিক্ষিত বলতে কি তাদের আর কি জীবনের শিক্ষা আছে কিন্তু তথাগত শিক্ষা বা প্রথাগত শিক্ষা যেটা সেটা নেই, বা স্কুলের শিক্ষায় তারা কিন্তু শিক্ষিত নয়, ইউনিভার্সিটির শিক্ষায় তারা কিন্তু শিক্ষিত নয়, সেই শিক্ষাটা তাদের মধ্যে নাই, কিন্তু জীবনের শিক্ষা সবার মধ্যে আছে। তার জন্য কি বলছে না এতক্ষণ সাঁওতাল ব্যক্তির কথা বললো যে আর কি তার আর কি পরিবেশটা এত সুন্দরভাবে গুছিয়ে রাখে, সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখে। এরপরে দেখো কি বলছে
অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট, বলছে একজন আর কি এডুকেটেড শিক্ষিত কলেজের ছাত্র, একজন শিক্ষিত কলেজের ছাত্র কিপস মানে রাখে হিজ ক্লোথ তার জামা কাপড়গুলি, কি বলছে অ্যান্ড থিংস, বলছে তার জামা কাপড় এবং তার জিনিসপত্রগুলি কেমনভাবে রাখে ইন ডিসঅর্গানাইজড মেস, বলছে ডিসঅর্গানাইজড মানে হচ্ছে বিশৃঙ্খলভাবে, বলছে এতক্ষণ অবধি আমরা আর কি মূর্খ মানে কি তথাগত শিক্ষায় যারা আর কি শিক্ষিত নয় তাদের কথা এতক্ষণ পড়লাম, সান্তাল ট্রাইবের কথা এতক্ষণ পড়লাম, সান্তাল জাতির মানুষের কথা এতক্ষণ পড়লাম, এরপরে আমরা শিক্ষিত ব্যক্তিদের কাছে আসছি, বলছে সেই শিক্ষিত ব্যক্তি যারা আর কি তাদের আর কি যে মেসটায় থাকে যে গৃহটায় থাকে, বলছে সেই গৃহটা আর কি তারা আর কি বিশৃঙ্খলভাবে তাদের জামা কাপড় এবং জিনিসপত্রগুলি রাখে ইন হিজ সিমিংলি, সিমিংলি মানে হচ্ছে মনে হওয়া, বলছে প্যালেটিয়াল, প্যালেসিয়াল মানে হচ্ছে প্রাসাদ তুল্য, হস্টেল রুম, হস্টেল রুম বলতে হস্টেলের যে গৃহ অর লজিং, লজিং মানে হচ্ছে বাসস্থান, বলছে বাইরে থেকে দেখতে মনে হবে যে যেমন কত মনে হচ্ছে এটা হচ্ছে প্রাসাদ তুল্য একটা ঘর বা বাসস্থান, কিন্তু ভিতরটা এতই আর কি বিশৃঙ্খল যেটা আর কি দেখলে পরে বোঝা যাবে ভিতরে গিয়ে, মানে কি এখানে দেখো একজন এডুকেটেড এবং আর কি একজন আনএডুকেটেড পিপল মধ্যে তুলনা করেছে নন্দলাল বসু, বলছে যারা আর কি আনএডুকেটেড সান্তাল ট্রাইব যাদের আর কি প্রথাগত শিক্ষা নেই তারা দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রাখছে, বলছে তাদের মধ্যে সৌন্দর্য বোধ আছে, আর এই যে যারা আর কি আমরা আর কি এডুকেটেড প্রথাগত শিক্ষা যাদের আমাদের আছে, যারা আর কি আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, বলছে তাদের মধ্যে সেই সৌন্দর্য বোধের অভাবটা রয়েছে, দেখো তারপরে এটা কিন্তু বলবে, বলছে ফর দ্য পুয়ার, বলছে সেই গরিব, বলছে ফর দ্য পুয়ার সান্তাল, বলছে সেই গরিব সান্তালটির কাছে দ্য সেন্স অফ বিউটি, বলছে সৌন্দর্যবোধের যে ব্যাপারটা ইজ এসেন্সিয়াল পার্ট অফ হিজ লাইফ, বলছে তার জীবনের একটা এসেন্সিয়াল বলতে গুরুত্বপূর্ণ, বলছে সৌন্দর্যবোধ ব্যাপারটা সেই সান্তাল যে মানুষটির কাছে বা সেই সান্তাল যে মানুষটি যার কথা এতক্ষণ আমরা পড়লাম সেই সান্তালটির কাছে হচ্ছে একটা এসেন্সিয়াল গুরুত্বপূর্ণ একটা অংশ, মানে কি সৌন্দর্যবোধের ব্যাপারটা সেই সান্তালটার কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে কি তাদের জীবনে একটা অত্যন্ত প্রয়োজনীয় অংশ, আর কি করছে দেখো তারপরে কি বলছে অ্যান্ড এবং সো ভাইটাল এবং হচ্ছে কি গুরুত্বপূর্ণ বটে, মানে কি সে সান্তাল ব্যক্তিদের কাছে সৌন্দর্য বোধটা হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, তার জন্য এটা দেখো বলেছে, তারপর দেখো কি বলছে ফর দ্য রিচ ম্যান সন্স, বলছে সেই ধনী ব্যক্তির ছেলের কাছে ইট ইজ সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে হচ্ছে বাহ্যিক, বলছে এটা হচ্ছে বাহ্যিক, মানে কি সৌন্দর্যবোধের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বাহ্যিক বাইরের একটা অংশ, তার মনের থেকে সেই সৌন্দর্যবোধটা আসে না, মানে কি অর্থাৎ সেই ধনী ব্যক্তির পুত্রের কাছে সৌন্দর্যবোধটা হচ্ছে বাহ্যিক মানে বাইরের একটা অংশ, দেখো তারপরে দেখো কি বলছে নন্দলাল বসু, বলছে সো তার জন্য লাইভলেস প্রাণহীন, বলছে তার জন্য তার কাছে এই সৌন্দর্যবোধটা প্রাণহীন, মানে কি তার আর কি সেই মেষটাকেই বলো বা সেই লজটাকেই বলো সেটা আর কি তারা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারছে না, তার জন্য কি বলছে এটা হচ্ছে তাদের কাছে বাহ্যিক, আমি কিছুক্ষণ আগেই বললাম যে যারা আর কি দেখবে রিচ পার্সন থাকে, যারা আর কি সমাজে আর কি বড় লোক হয় বা কি ধনী ব্যক্তি হয় তারা দেখবে সৌন্দর্যবোধটা কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারে, মানে কি তারা নিজেরা সৌন্দর্যবোধটা রাখতে পারে না, মানে কি তাদের কাছে সৌন্দর্যবোধটা হচ্ছে বাহ্যিক, দেখবে অন্য কেউ এসে পরে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে তার মেষটা বা তার ঘরটা, কিছুক্ষণ বাদে বা কিছুদিন বাদে দেখবে সেই মেসটার একই অবস্থা, দেখো মেসের কন্ডিশনটা নন্দলাল বসু কিছুক্ষণ বাদে আমাদেরকে বলবে, দেখো তারপরে কি বলছে আই অফটেন সি আমি প্রায়শই দেখি আওয়ার এডুকেটেড ম্যান, বলছে আমাদের যে শিক্ষিত ব্যক্তিরা রয়েছে সমাজে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন দেয়, দে আর ডিভোটিং টু আর্ট, ডিভোটিং মানে হচ্ছে আনুগত্য বা নিষ্ঠা, বলছে নিষ্ঠা বা আনুগত্য সহকারে আর্ট মানে কি শিল্পকলা বাই শোয়িং ফ্রেম পিন আপ সাইড বাই সাইড উইথ গুড পেন্টিং, দেখো এখানের মধ্যে নন্দলাল বসু কি বলতে চাইছে আমি প্রায়শই দেখি যে আর কি আমাদের যে এডুকেটেড পার্সনরা রয়েছে মানে কি যারা আর কি শিক্ষিত ব্যক্তিরা রয়েছে, বলছে তারা তাদের আনুগত্য দেখানোর জন্য বা শিল্পের প্রতি তাদের আনুগত্য দেখানোর জন্য কি করে তারা দেওয়ালে আটকে রাখে, বলছে কি
চটুল ব্যক্তির ছবি বা হচ্ছে কিছু আর কি নারীদের ছবি আর কি তাদের দেওয়ালে আটকে রাখে এবং পাশে রাখে ভালো চিত্রকলাকে। মানে কি তারা আর কি কিছু দেখবে আর কি এটা মেসে দেখতে পাওয়া যায়, কোনো আর কি দেখবে এডুকেটেড পার্সন দেখবে আর কি তাদের আর কি দেওয়ালে বা তাদের আর কি যে ওয়াল আছে দেওয়ালে সেখানে আর কি কিছু আর কি ছবি আর কি চিটিয়ে রেখেছে বা ছবি চিটিয়ে রাখার পরে তার পাশেই দেখবে একটা সুন্দর আর কি চিত্রকলাকে রেখে দিয়েছে। মানে কি ওই যে চিত্রটা ওই যে ছবিটা ওই ছবিটা আর একটা সুন্দর যে চিত্রকলা আছে সুন্দর যে আর্ট আছে সেই আর্টটার মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছে না যে কোনটা আসল আর কোনটা নকল বা কোনটার গুরুত্ব বেশি বা কোনটার গুরুত্ব কম, বলছে দুটোই পাশাপাশি রেখে দিয়েছে। তারপর দেখো নন্দলাল বসু কি বলছে, বলছে আই সি আমি দেখি, বলছে ইন দ্য হোস্টেল রুম, বলছে আমি দেখি ইন দ্য হোস্টেল রুম হোস্টেলের যে কক্ষগুলি থাকে সেই কক্ষগুলিতে শার্ট হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলিয়ে দেওয়া ফ্রম পিকচার ফ্রেমস মানে হচ্ছে ছবির কাঠামো। বলছে চিত্রকলা বা শিল্পের যে একটা ধরো একটা পিকচার হাতে আঁকা, পিকচার বলতে হাতে আঁকা ছবি, সেই হাতে আঁকা ছবির উপরে বা ছবিটার উপরে দেখো ফ্রেম করা আছে, সেই ফ্রেমের উপরে আমি দেখি মাঝে মাঝেই হোস্টেল রুমে আর কি যারা আর কি থাকে সেই এডুকেটেড পার্সনরা তারা আর কি তাদের জামাটা ঝুলিয়ে দেয়। মানে কি হ্যাঙ্গিং মানে ঝুলিয়ে দেওয়া আর হচ্ছে শার্টস মানে হচ্ছে তাদেরকে জামা, বলছে তারা আর কি তাদের জামাটা আর কি সেই সুন্দর আর কি সেই চিত্রটার উপরে ঝুলিয়ে দেয়। টি কাপস অ্যান্ড কুমস, টি কাপ বলতে হচ্ছে চায়ের যে কাপ, অ্যান্ড কুমস বলতে হচ্ছে চিরুনি, বলছে লিটারিং মানে হচ্ছে ছড়ানো থাকে দ্য স্টাডি টেবিল, বলছে তাদের যে পড়ার যে টেবিলটা আছে সেই টেবিলের উপরে বলছে একটু কোনো নান্দনিক বোধ নেই, মানে কি বা সৌন্দর্য বোধের তাদের অভাব আছে, তার জন্য কি করছে তাদের পড়ার টেবিলটা গুছিয়ে রাখা দরকার, সেটার মধ্যে কি করছে দেখো বলছে না টি কাপস না চায়ের যে পাত্রটা সেটা, আবার বলছে কোনো সময় আর কি চিরুনি, আবার কি বলছে কোনো সময় আর কি সেই স্টাডি টেবিলের মধ্যে এই সবগুলি আর কি ছড়িয়ে রেখে দিচ্ছে টি কাপস এবং চিরুনি। দেখো এটাই বলতে চাইছে নন্দলাল, বলছে প্রেফার ফ্লাওয়ার স্টাক ইনটু ইউজড কোকা টিনস, বলছে কি কোকার যে টিনসগুলো কোকাটা খাওয়ার পর যে টিনটা থাকে বলছে টিনটাতে কি করছে স্টাক মানে সেটাতে গুঁজে দিচ্ছে, বলছে পেপার ফ্লাওয়ার, বলছে কিছু আর কি যদিও বা চিত্রকলা বা শিল্প রয়েছে সেই পেপার ফ্লাওয়ারটা যদিও রয়েছে সেটাকে কোথায় গুঁজে দিচ্ছে না কোকা টিনের ভিতরে, বলছে কোকা টিনে সেটা গুঁজে দিচ্ছে, তাহলে কি হচ্ছে না চিত্রকলা আর সেই কোকাটিং একসাথে মিশে যোগা খিচুড়ি হয়ে যাচ্ছে। তার জন্য দেখো নন্দলাল বসু বলছে যে এই সৌন্দর্যবোধের অভাবটা তাদের মধ্যে রয়েছে, যে আর কি পেপার ফ্লাওয়ার রয়েছে সেটা আর কি সুন্দরভাবে সাজিয়ে রাখা যেত তা না করে তারা আর কি যেখানে সেখানে সেই কোকাটিংয়ের মধ্যে সেটা আর কি রেখে দিচ্ছে। তারপর দেখো নন্দলাল বসু কি বলছে অ্যান্ড এবং বলছে ফর ড্রেস বলতে এখানে জামার ক্ষেত্রে বা হচ্ছে আমরা যে জামাগুলো পরি সেই জামার ক্ষেত্রে, বলছে পোশাকের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে যে পোশাকের ক্ষেত্রে দেখো কি বলছে আই সি আমি দেখেছি পিপল ইউজ দ্য ওপেন ব্রেস্ট জ্যাকেট, বলছে পিপল ইউজ বলছে মানুষজনেরা ব্যবহার করে ওপেন ব্রেস্ট জ্যাকেট মানে বুক খোলা জ্যাকেট বা কোট, বলছে উইথ দ্য ধুতি, বলছে আমি দেখেছি কিছু মানুষ আর কি ধুতির সঙ্গে আর কি বুক খোলা জ্যাকেট পরে আর কি ঘুরে বেড়ায় বা বুক খোলা জ্যাকেট আর কি পরে, এবং আরও কি বলছে হাই হিল্ড মানে হচ্ছে উঁচু হিলযুক্ত শুজ মানে জুতোর সঙ্গে, বলছে উইথ দ্য শাড়ি, বলছে শাড়ির সঙ্গে পরে উঁচু হিল তোলা জুতো। মানে কি এটার মধ্যে নন্দলাল বসু কি বলতে চাইছে যে সত্যি আমাদের আর কি সৌন্দর্যবোধের অভাব রয়েছে, কোনটার সাথে কোনটা পরলে আমাদের ভালো লাগবে সেটাও আমরা সেই বোধটাও আমরা হারিয়ে ফেলেছি, যে ধুতির সাথে যে পাঞ্জাবি পরতে হয় তা না করে ধুতির সঙ্গে আমরা কি করছি বুক খোলা একটা জ্যাকেট পরে দিচ্ছি, বলছে আমাদের যে রুচিবোধটা এতটাই আর কি নিচে নেমে গেছে যার জন্য আমরা এই ঘৃণ্য বা জঘন্যতম কাজগুলো করছি, মানে কি আমাদের রুচিবোধ অভাব আছে, রুচিবোধ একদম নেই, তার জন্য নন্দলাল বসু এটা বলছে রিগার্ডলেস মানে অগ্রাহ্য করে অফ ওয়েদার মানে হচ্ছে কি না, বলছে উই আর ম্যাটেরিয়ালি অ্যাফ্লুসেন্ট অর নট, বলছে কি আমরা যদিও মন না দিই বা মনোযোগ না দিয়ে আমরা আর্থিকভাবে সচ্ছল না অসচ্ছল, বলছে আমরা মনোযোগ দিই না যে আমরা আর্থিকভাবে সচ্ছল অর নট মানে কি সচ্ছল না সচ্ছল নই, বলছে দিস ওয়াইড স্পেয়ার মানে হচ্ছে ব্যাপক, বলছে ডিসপ্রপোর্শন মানে হচ্ছে অসামঞ্জস্যতা অ্যান্ড ল্যাক অফ টেস্ট বলতে দেখো এখানে রুচিবোধের যে অভাবটা, বলছে সেই রুচিবোধের অভাব ইজ শিওর ইন্ডিকেশন অফ আর পোভার্টি অ্যান্ড অ্যাস্থেটিক সেন্সিবিলিটি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, অ্যাস্থেটিক সেন্সিবিলিটি মানে হচ্ছে কি নান্দনিক সংবেদনশীলতা। তাহলে দেখো এটার মধ্যে নন্দলাল বসু কি বলতে চাইছে যে
এই ব্যাপারটা, এই যে এরকম ব্যাপারটা যে ধুতির সঙ্গে আর কি ড্রেসটা কি পরছে না জ্যাকেট পরছে, তারপরে শাড়ির সঙ্গে হিলতুরা চটি পরছে, বলছে এই ব্যাপারটা বা এই ব্যাপক যে অসামঞ্জস্যতা বলছে এটা যে আর কি মানে ঠিকঠাক ম্যাচ করছে না, অসামঞ্জস্যতাটা এবং রুচিবোধের অভাবটা কিন্তু নিশ্চিত ইঙ্গিত করে আমাদের দারিদ্রতা নান্দনিক সংবেদনশীলতার ক্ষেত্রে। মানে কি নান্দনিক সংবেদনশীলতার ক্ষেত্রে আমাদের যে আর কি দারিদ্রতা আছে, আমরা যে পিছিয়ে আছি বা আমাদের মধ্যে যে প্রভাটিটা আছে, মানে কি নান্দনিক বলতে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারার বোধ। তাহলে আমাদের মধ্যে এখনও ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারার বোধটাই নেই। তার জন্য দেখো নন্দলাল বসু এখানে প্রভাটি বলতে কি না টাকা পয়সার দিকে প্রভাটি বলছে না, বলছে নান্দনিক সংবেদনশীল ব্যাপারটা বোঝার ক্ষেত্রে বলছে আমাদের মধ্যে এখনও দারিদ্রতা আছে। মানে কি আমরা এখনও সেই নান্দনিক সংবেদনশীলতা বা ভালোর থেকে ভালো এবং খারাপটা বুঝে নেওয়ার ক্ষমতাটা আমাদের এখনও অভাব আছে, আমাদের সেই বোধটা এখনও জন্মায়নি, যার জন্য আমরা এই রকম আর কি কাজ করছি। আমরা এই রকম ধুতির সাথে আর কি বুক খোলা জ্যাকেট পরছি এবং হাই হিল মানে কি উঁচু জুতোর সঙ্গে আর কি উঁচু হিল তোলা শুয়ের সঙ্গে আমরা শাড়ি পরছি। তার জন্যই বলছে যে নন্দলাল বসু আমাদের মধ্যে আর কি নান্দনিক সংবেদনশীলতার অভাব আছে, আমরা সেই দিক থেকে এখনও দরিদ্র হয়ে আছি। মানে কি আমাদের মধ্যে সেই নান্দনিক সংবেদনশীলতা আনতে হবে, এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে। দেখো তারপরে কি বলছে, সাম পোজ দ্য কোয়েশ্চেন, বলছে কিছু ব্যক্তি পোজ মানে হচ্ছে জর্জরিত করা বা উত্থাপন করা, বলছে কিছু ব্যক্তি আর কি প্রশ্ন জর্জরিত করে বা উত্থাপন করে কি বলে যে উইল আর্ট গিভস আস এ লাইভলিহুড, বলছে শিল্প কি আমাদের জীবিকা নির্বাহের সুবিধাটা দেয় বা শিল্পকলা বা শিল্পকার্য করে পরে আমরা কি জীবিকা নির্বাহ করতে পারবো। বলছে হেয়ার উই নিড টু রিমেম্বার দ্যাট, বলছে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, নিড মানে হচ্ছে প্রয়োজন, বলছে এখানে আমাদের মনে রাখা প্রয়োজন, রিমেম্বার বলতে মনে রাখা বা স্মরণ করা, বলছে দ্যাট যে জাস্ট অ্যাজ দেয়ার আর টু অ্যাসপেক্টস টু দ্য প্র্যাকটিস অফ লিটারেচার, বলছে জাস্ট অ্যাজ যেমনভাবে বলছে কি সাহিত্য চর্চার ক্ষেত্রে যেমন দুটো দিক রয়েছে, কি না প্র্যাকটিস অফ লিটারেচার মানে হচ্ছে সাহিত্য চর্চা, অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, বলছে সাহিত্য চর্চার ক্ষেত্রে যেমন দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে, ওয়ান কনসার্ন মানে হচ্ছে জড়িত, কিসের সাথে জড়িত, উইথ কাল্টিভেশন অফ নলেজ, কাল্টিভেশন মানে হচ্ছে পরীক্ষণ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, বলছে একটা জড়িত যেমন হচ্ছে জ্ঞানের পরীক্ষণের ক্ষেত্রে অ্যান্ড এবং এস্থেটিক প্লেজার এবং নান্দনিক সুখের ক্ষেত্রে, বলছে সাহিত্য চর্চার যেমন দুটো দিক আছে, একটি জ্ঞান চর্চা এবং নান্দনিক আনন্দবোধের সঙ্গে জড়িত অ্যান্ড এবং কি অ্যানাদার অন্যটি কি উইথ প্রফেশনাল রিটার্নস, মানে প্রফেশনাল মানে কি পেশাদারি, রিটার্নস মানে কি আর্থিক লাভ, বলছে অপরটা হচ্ছে পেশাদারি আর্থিক লাভের সঙ্গে জড়িত। মানে কি সাহিত্য চর্চার যেমন দুটো দিক আছে, একটা কি জ্ঞান পাওয়া যায়, সাহিত্য চর্চার মাধ্যমে আমরা জ্ঞান পেতে পারি, অন্যটি কি না কেউ বা সাহিত্যের বই লিখে পড়ে সেটা থেকে পেশাদারি আর্থিক লাভ করতে পারে। মানে কি পেশাদারিভাবে ধরো কেউ বই লিখেছে, বই লেখার পরে সেই বইটা আর কি বাজারে পাবলিশ করেছে, আমরা সেই বইটা কিনে পড়ে আনন্দ পাচ্ছি, এটাকে বলছে এবং জ্ঞান পাচ্ছি, এটাকেই বলছে যে জ্ঞান চর্চা। আর অন্য দিকটা বলছে যেমন আমরা বইটা কিনলাম পয়সা দিয়ে, সেই পয়সাটা কী হলো যে আর কি সেই বইটা লিখেছে তার কাছে হয়তো চলে গেল, তাহলে কি হচ্ছে সে সেটার মাধ্যমে জীবিকা নির্বাহ করছে এবং হচ্ছে আমরা কি জ্ঞানও পাচ্ছি সেই বইটা পড়ে। বলছে যেমন সাহিত্যের দুটো দিক আছে, সাহিত্যকলার আর কি দুটো ক্ষেত্র আছে, সেই রকম দেখো কি বলতে চেয়েছে নন্দলাল বসু, বলছে দেয়ার আর টু সাইডস টু আর টু, বলছে দেয়ার আর এখানেও রয়েছে টু সাইডস দুটো দিক, টু আর টু, বলছে শিল্পকলারও দুটো দিক রয়েছে, কি কি ইউ মে কল, বলছে তুমি বলতে পারো ওয়ান ফাইন আর্ট, একটা হচ্ছে চারুশিল্প অ্যান্ড দ্য আদার ফাংশনাল আর্ট, এবং অন্যটি হচ্ছে ফাংশনাল আর্ট মানে হচ্ছে কারুশিল্প, বলছে একটা হচ্ছে চারুশিল্প অপরটি হচ্ছে কারুশিল্প, শিল্পকলার এই দুটি ভাগ রয়েছে। দেখো নন্দলাল বসু কি সুন্দর বা ভালোভাবে বলবে যে ফাইন আর্ট এবং ফাংশনাল আর্টের মধ্যে পার্থক্যটা এবং কিভাবে ফাংশনাল আর্টের মধ্যে আমরা জীবিকা নির্বাহ করি। দেখো কি বলছে,
ফাইন আর্টস লিবারেটস আওয়ার মাইন্ড, বলছে চারুশিল্প স্বাধীন করে দেয় আমাদের মনকে। লিবারেটস মানে হচ্ছে স্বাধীন করে দেয়, মাইন্ড মানে হচ্ছে মনকে, আমাদের মনকে স্বাধীন করে দেয় ফ্রম দ্য কনসেন্ট্রেন্স অফ সরো অ্যান্ড কনফ্লিক্ট। বলছে কনসেন্ট্রেন্স মানে হচ্ছে বেড়ি, সরো মানে হচ্ছে দুঃখ, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। কোথা থেকে আমাদেরকে ফ্রি করে দেয়, স্বাধীন করে দেয়? না হচ্ছে সরো, দুঃখ বা ব্যথা বা বেদনার যে আর কি একটা বেড়ি থাকে, সেই বেড়ি থেকে আমাদেরকে স্বাধীন করে দেয়। তারপর দেখো কী বলছে, অ্যান্ড কনফ্লিক্টস, এবং দ্বন্দ্ব থেকে আওয়ার ডেলি লাইফস, আমাদের প্রত্যাহিক জীবনের যে আর কি ব্যথা বেদনা দ্বন্দ্ব থেকে ফাইন আর্টস চারুশিল্প আমাদেরকে স্বাধীন করে দেয়। তারপর দেখো কী বলছে, ইনটু এ ওয়ার্ল্ড অফ এস্থেটিক ডিলাইট, এবং কোথায় নিয়ে যায়? একটি নান্দনিক সুখবোধের জগতে। মানে কি ফাইন আর্টটা আমাদের স্বাধীন করে দিচ্ছে আমাদের যাবতীয় ব্যথা বেদনা থেকে, এবং প্রতিদিনের যে অসামঞ্জস্যতা বা দ্বন্দ্ব সেটা থেকে আমাদের মনকে আর কি ফ্রি করে দিচ্ছে, মনকে স্বাধীন করে দিচ্ছে, এবং আমাদের মনকে নিয়ে যাচ্ছে একটা নান্দনিক সুখবোধের জগতে। তারপর দেখো কি বলছে, হোয়াইল, যেখানে উইথ ইটস টাচ অফ ম্যাজিক, বলছে তার যে জাদুর স্পর্শ, ফাংশনাল আর্ট মানে কি তার জাদুর স্পর্শে, ফাংশনাল আর্ট মানে হচ্ছে কারুশিল্প, ব্রিংস বিউটি, নিয়ে আসে সৌন্দর্যকে, টু দ্য অবজেক্ট অফ আওয়ার ডেলি ইউজ। বলছে আমরা প্রত্যহিক জীবনে বা প্রত্যাহিক জীবনে যে সকল জিনিসপত্রগুলি ব্যবহার করি সেটার মধ্যে কারুশিল্প কী করে না প্রোভাইডস মানে প্রদান করে বা নিয়ে আসে, ব্রিংস মানে হচ্ছে নিয়ে আসা, কী নিয়ে আসছে না একটা আর কি সৌন্দর্য। বলছে আমাদের প্রত্যহিক জীবনে আমরা যেগুলি ব্যবহার করছি সেগুলির মধ্যে কারুশিল্প সৌন্দর্য নিয়ে আসে। তারপর দেখো কি বলছে, অ্যান্ড এবং টু আওয়ার লাইফস, এবং আমাদের জীবনেও সেই সৌন্দর্যটা নিয়ে আসে। অ্যান্ড প্রোভাইডস মানে প্রদান করা, আস আমাদেরকে উইথ মিনস অফ লাইভলিহুড, বলছে আমাদেরকে প্রদান করে, কি প্রদান করে না জীবিকা নির্বাহের উপায়। বলছে কি কারুশিল্প আমাদেরকে প্রদান করছে জীবিকা নির্বাহের উপায়। দেখো এটার মধ্যে নন্দলাল বসু কি বলতে চেয়েছে, বলে চারুশিল্প আমাদেরকে কি করছে না ফাইন আর্টস যেটা হচ্ছে আমাদেরকে স্বাধীন করছে, আমাদের মনকে স্বাধীন করে দিচ্ছে যাবতীয় বেড়ি থেকে, মানে কি যাবতীয় সমস্যা, সাংসারিক জীবনের যে সমস্যা বা দ্বন্দ্ব সেটা থেকে আর কি আমাদেরকে বেড়ি থেকে মুক্ত করে দিচ্ছে, এবং আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা নান্দনিক ডিলাইট আনন্দবোধের জগতে। আর কারুশিল্প আমাদেরকে কি করছে, কারুশিল্প হচ্ছে তার মানে ম্যাজিক উইথ দ্য টাচ অফ ম্যাজিক, তার জাদুর স্পর্শে আমাদেরকে কি করছে, আমাদেরকে প্রোভাইডস মানে প্রদান করছে উইথ দ্য মিনস অফ লাইভলিহুড, জীবিকা নির্বাহের উপায়। মানে অর্থাৎ একটা সুন্দর হাতে আঁকা ছবি যখন নিয়ে আসছি, দেখো এখানে নন্দলাল বসু এরকমভাবেই বলতে চাইছে, আমি দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলছে আমরা যখন একটা সুন্দর হাতে আঁকা জিনিস আমরা ঘরে নিয়ে আসছি, ঘরে নিয়ে আসার পরে সেটা আমাদের মনকে আনন্দ দিচ্ছে। দেখো সেটাই দেখো প্রথমে বলেছে যে সেটা লিবারেটস আওয়ার মাইন্ডস, আমাদের মনকে স্বাধীন করছে, আর আমাদের মনকে সে আর কি ফাইন আর্টসটা কী করছে আনন্দ দিচ্ছে, এবং কি করছে ওটা হচ্ছে ফাইন আর্ট, সেটাই হচ্ছে চারুশিল্প যেটা আমাদের কাছে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে পরে সেটা পড়ার পরেই হোক বা সেটা আর কি টাঙিয়ে রাখার পরে হোক, যেটার মধ্যে আমরা আনন্দ পাচ্ছি সেটাই হচ্ছে চারুশিল্প। বা হচ্ছে আমাদের যে আর কি প্রত্যেক জীবনে যে কাপ ডিশ বা প্লেট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো দেখবে যদি ধরো সেটার মধ্যে খুব সুন্দর কারুকার্য থাকে, সেটা দেওয়ার পরে সেটাই কারুকে চা পান করতে দেওয়ার পরে আমরা একটা আনন্দ পাই। তাহলে কি হচ্ছে না সেই জিনিসটা আমাদের মনের মধ্যে একটা আনন্দ আনছে চারুশিল্পটা। আর কারুশিল্পটা কেমনভাবে আমাদেরকে আর কি লাইভলিহুড দিচ্ছে, মানে হচ্ছে জীবিকার একটা উপায় দিচ্ছে। দেখো তারপরে বলছে ওই ছবিটা যখন আমরা আনছি বা ওই কাপ ডিশ প্লেট বা হচ্ছে ওই সকল জিনিসগুলো যেগুলো আর কি মানে হচ্ছে চারুশিল্প করা আছে, সেই জিনিসগুলো যখন আমরা বাজার থেকে কিনে আনছি ওটা হচ্ছে ফাংশনাল আর্ট। কারণ কি না ওই জিনিসটার মধ্যে ওটাই হচ্ছে কারুশিল্প, ওই জিনিসটা আমরা বাজার থেকে কিনে আনছি, তাহলে যে ওই জিনিসটা তৈরি করছে, যে শিল্পী ওই জিনিসটা তৈরি করেছে বা যে শিল্পী ওই ছবিটা এঁকেছে বা যে শিল্পী ওই বইটা লিখেছে, তাহলে সেই শিল্পী তো আলটিমেটলি টাকাটা পাচ্ছে, তাহলে ওটা হচ্ছে তার কাছে একটা জীবিকা নির্বাহের উপায়। ওটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে। যেমনভাবে সাধারণত লিটারেচারেরও দুটো দিক আছে, একটা হচ্ছে আমরা পড়ে আনন্দ পাই এবং মনের মধ্যে একটা আনন্দ পাচ্ছি, এস্থেটিক প্লেজার পাচ্ছি, আর একটার মধ্যে হচ্ছে না একজন শিল্পী বা একজন লিটারেচার যে লিখছে সেই লেখকের জীবিকা নির্বাহ হচ্ছে, মানে কি সে আর কি সেটা থেকে টাকা বা অর্থ উপার্জন করছে। সেই রকমভাবে
শিল্পকলারও দুটো দিক আছে। শিল্পকলার একটা দিক হচ্ছে যেটা আমরা এনে পরে ঘরের মধ্যে টাঙিয়ে রেখে, বা হচ্ছে কি ছবি হলে ঘরের মধ্যে টাঙিয়ে রেখে, বা অন্য কোনো জিনিস হলে যেটা আমরা ঘরের মধ্যে সাজিয়ে রেখে আনন্দ পাচ্ছি। আর অন্যদিকে সেই শিল্পী, যে শিল্পীর কাছ থেকে আমরা কিনে আনছি, সেটা হচ্ছে ফাংশনাল আর্ট, কারুশিল্প। সেই শিল্পী ওটার মানে রোজগার, ওটার থেকে ওটা বিক্রি করে আমাদের কাছে রোজগার করছে। দেখো, চারুশিল্প এবং কারুশিল্পটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। চারুশিল্প হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা এনে পরে আমাদের নিজেদের মনের আনন্দ পাচ্ছি, আর কারুশিল্প হচ্ছে সেই জিনিসটা যেটা শিল্পী বিক্রি করে আর কি অর্থ উপার্জন করছে। বলছে তাহলে কারুশিল্প আমাদেরকে অর্থ উপার্জনের পদ্ধতি বা মাধ্যম, একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে। তারপর দেখো কি বলছে, ইনফ্যাক্ট আওয়ার কান্ট্রিজ ইকোনমিক ডিক্লাইন। ইকোনমিক মানে হচ্ছে আর্থিক, ডিক্লাইন মানে হচ্ছে অবনমন, হ্যাজ ফলোড ক্লোজলি দ্য ডিকে অফ ইটস ফাংশনাল আর্ট। ডিকে মানে হচ্ছে ক্ষয়। মানে কি বলছে, ইনফ্যাক্ট বলছে প্রকৃতপক্ষে আমাদের দেশে যে সার্বিক অর্থনৈতিক অবনমন, বলছে কি আমাদের দেশের কারুশিল্পের অবক্ষয়ের মাধ্যমে ঘটেছে। যেমনভাবে দিন দিন আমাদের দেশের কারুশিল্পের অবক্ষয়, অর্থনৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। মানে কি আমাদের দেশীয় যে জিনিসগুলো, আগেকার কুমোররা মাটির জিনিসপত্র তৈরি করতো, কিন্তু বর্তমানে কি হচ্ছে না, সেই মাটির জিনিসপত্র বাদ দিয়ে আমরা স্টিলের বা কাঁসার বা অন্যান্য যাবতীয় যে জিনিসপত্র বা যেগুলো আর কি স্ট্রং যে স্টিল হয়, সেই সকল জিনিস নিয়ে আসছি আমাদের ঘরে। তাহলে কি না, মাটির কলসি বলো বা মাটির জিনিস বলো, আমরা আর কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করছি না। তাহলে কি হচ্ছে না, সেটার জন্য আমাদের দেশের যে শিল্পীরা আছে, আমাদের দেশের যে কুমোররা আছে, তাদের একটা আর্থিক লস হচ্ছে। আর কি হচ্ছে, আমরা বাইরে থেকে আমাদের আর কি প্রত্যেক জীবনের যে জিনিসপত্র বা প্রত্যেক জীবনে আমাদের বেঁচে থাকতে গেলে যে জিনিসপত্রের প্রয়োজন হয় বা খাবার দাবার জন্য যে জিনিসপত্রের প্রয়োজন হয়, সেগুলো আমরা বাইরে থেকে কিনে আনছি। তাহলে আমাদের কি হচ্ছে, অর্থনীতিটা সেটা আর কি বাইরে থেকে আসছে, আমাদের পয়সাগুলো বাইরে চলে যাচ্ছে। আর সেই পয়সাটা যদি আমরা একজন কুমোরের কাছ থেকে বা আমাদের দেশীয় জিনিস এনে পরে আমরা ব্যবহার করতাম, তাহলে কি আমাদের দেশের পয়সা আমাদের দেশেই থাকতো, এবং সেই জিনিসগুলো পরবর্তীকালে আমাদের দেশে যদি প্রচলিত হয়ে যেত, তাহলে বাইরের মানুষ এসে পরে সেই জিনিসগুলো কেনার একটা আগ্রহ প্রকাশ করতো, এবং সেই জিনিসগুলো আমরা বাইরে রপ্তানি করতে পারতাম। এইভাবে আমাদের দেশের আর কি শিল্পের বা ফাংশনাল আর্ট যে কারুশিল্প, সেটার আর কি উন্নতি ঘটতো। কিন্তু বর্তমানে কি বলছে, সেটা আর কি অবক্ষয় ঘটেছে। বলছে আমাদের দেশের অর্থনৈতিক অবক্ষয়ের সঙ্গে সঙ্গে আমাদের দেশের কারুশিল্পের অবক্ষয় ঘটেছে। যেমনভাবে কারুশিল্পের অবক্ষয় ঘটেছে, সেই রকমভাবে অর্থনৈতিক অবক্ষয়ও ঘটেছে। কারণ কি আগেকার মানুষ কারুশিল্পের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করতে পারত। এখন মানুষ আর কি একজন কুমোর মাটির জিনিস তৈরি করে, একজন পেন্টার ছবি এঁকে কি এতটা টাকা উপার্জন করতে পারছে না। তাহলে কি হচ্ছে না, আমরা আর কি আমাদের প্রকৃত চোখ হারিয়ে গেছে যে ভালো জিনিসটা বোঝার বা হচ্ছে আমাদের দেশীয় জিনিসটা নেওয়ার। তার জন্য কি বলছে, আমাদের অর্থনৈতিক অবক্ষয় এটার জন্যেও হচ্ছে। তারপর দেখো কি বলছে, সো তার জন্য টু এক্সক্লুড আর্ট ফ্রম দ্য স্পেয়ার অফ আওয়ার নিডস ইজ হার্মফুল টু দ্য ইকোনমিক্স ওয়েলবিং অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। দেখো, এক্সক্লুড বলতে বাদ দেওয়া, স্পেয়ার বলতে হচ্ছে পরিমণ্ডল, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, ওয়েলবিং মানে আর্থিক সুস্বাস্থ্য। দেখো, এটার মধ্যে কি বলতে চেয়েছে নন্দলাল বসু, বলছে সো তার জন্য কি না, টু এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, আর্ট ফ্রম দ্য স্পেয়ার অফ আওয়ার নিডস। বলছে আমাদের সাপ্তাহিক যে নিডস বা প্রয়োজনীয় পরিমণ্ডল থেকে, স্পেয়ার মানে হচ্ছে পরিমণ্ডল থেকে, বলছি শিল্পকলাকে আমরা বাদ দিয়েছি। তাহলে কি হচ্ছে না, হচ্ছে ইজ হার্মফুল, এটা হচ্ছে ক্ষতিকারক হচ্ছে, টু দ্য ইকোনমিক ওয়েলবিং, আর্থিক সুস্বাস্থ্যের পক্ষে অপর কান্ট্রি অ্যাজ ওয়েল। বলছে আমরা যদি প্রত্যেক জীবন থেকে বা জীবনের পরিমণ্ডল থেকে শিল্পকলাকে বাদ দিই, তাহলে সেটা ভীষণভাবে ক্ষতিকর হবে আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক সুস্বাস্থ্যের ক্ষেত্রে। মানে কি আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এটা কিন্তু আর কি একটা উইক পয়েন্ট হয়ে যাবে। আমরা যদি আমাদের দেশের শিল্পকলার গুরুত্বটা আমরা যদি না বুঝতে পারি, তাহলে আমাদের দেশের শিল্পকলাগুলো আমরা যদি ধরো না কিনতে পারি, আমাদের দেশের মানুষ যে শিল্পটা তৈরি করছে বা যে জিনিসটা তৈরি করছে সেটা যদি আমরা না কিনতে পারি, তাহলে কি আমরা বিদেশের জিনিসগুলো যদি কিনি,
তাহলে আমাদের দেশের ইকোনমিক যে ওয়েলবিং, যে আর্থিক যে একটা সুস্বাস্থ্যের ব্যাপারটা, মানে কি আর্থিক উন্নতির যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে ডিক্রিজ হবে, মানে কি নিচে নেমে আসবে। তাহলে নন্দলাল বসু এটার মধ্যে কি বলতে চেয়েছে, যে ফাংশনাল আর্টটা আমাদেরকে আগে সাহায্য করতো আমাদের দেশের ইকোনমিটা বৃদ্ধির ক্ষেত্রে, মানে কি আমাদের দেশে অর্থনৈতিক গ্রো করার ক্ষেত্রে, অর্থনৈতিক যে একটা লাভ সেটার ক্ষেত্রে আমাদের ফাংশনাল আর্টটা আগে অনেক অনেক সাহায্য করতো। কিন্তু বর্তমানে ফাংশনাল আর্টের অবক্ষয়ের ফলে, মানে এই যে কুমোর, তারপরে যে কামার, বিভিন্ন যে আর কি কারুশিল্পের ব্যক্তিরা আছে তাদের, বা শিল্পীরা আছে তাদের কাছ থেকে যখন আমরা সেই জিনিসটা আর কিনছি না, আমরা বিদেশ থেকে সেই জিনিসটা আর কি নিয়ে আসছি, তখন আমাদের দেশে অর্থনৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে। এটাই দেখো নন্দলাল বসু এই স্ট্যান্ডাটার মধ্যে বলতে চেয়েছে। এর পরের স্ট্যান্ডায় দেখা যাক কি আছে। দিস ল্যাক অফ আর্ট এডুকেশন, বলছে এই শিল্প শিক্ষার অভাব, ল্যাক মানে হচ্ছে অভাব, আর্ট এডুকেশন মানে হচ্ছে শিল্প শিক্ষা, এই শিল্প শিক্ষার অভাব হ্যাজ নট অনলি ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা দ্য প্রেজেন্ট কোর্স অফ আওয়ার লাইফস অফ বিউটি। বলছে এই শিল্প শিক্ষার অভাবটা শুধুমাত্র বঞ্চিত করছে না প্রেজেন্ট মানে বর্তমানে সৌন্দর্যবোধের অভাব থেকে, বলছে বর্তমানে আমাদেরকে বঞ্চিত করছে না সৌন্দর্যবোধের অভাব থেকে, দ্য লাইফস অফ বিউটি মানে সৌন্দর্যবোধ থেকে। বলছে শুধু তাই নয়, ইট ইজ অলসো, মানে কি শুধু তাই নয়, যে এই যে শিল্প শিক্ষার অভাবটা আমাদেরকে বঞ্চিত করছে সৌন্দর্যবোধ থেকে, শুধু তাই নয়, বলছে কি না, ইট হ্যাজ অলসো এক্সচেঞ্জ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা আমাদেরকে ফ্রম আওয়ার পাস্ট হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। বলছে এটা বা এই সৌন্দর্যবোধের অভাবটা আমাদেরকে অতীত ঐতিহ্য থেকেও বিচ্ছিন্ন করছে। দেখো এখানে হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, বলছে কি শিল্পকলা বোধের বা সৌন্দর্য বোধের যে আমাদের মনের মধ্যে যে একটা অভাব রয়েছে, দেখো এর আগে আমি তোমাদেরকে পড়েছি যে আমাদের মনের মধ্যে একটা সৌন্দর্য বোধের অভাব আছে, তার জন্য নন্দলাল বসু আমাদেরকে পুয়োর বলেছে যে সৌন্দর্যবোধের অভাবটা আমাদের মনের মধ্যে নেই। তার জন্য কি বলছে, যেহেতু সৌন্দর্যবোধের অভাব রয়েছে আমাদের মনে, তাই সৌন্দর্যবোধের অভাব আমাদেরকে অতীত ঐতিহ্য থেকে আমাদের আর কি বিচ্ছিন্ন করছে। আমাদের অতীতে যারা দেখবে মানে পুরাতন যুগে যারা দেখবে শিল্পকলার বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছে, তারা কি সুন্দর শিল্পকলার জিনিস তৈরি করছে, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ইগনোর করি, আমরা সেই জিনিসগুলোকে আর দেখি নাই। তার জন্য কি বলছে, যেমনভাবে আমাদের সৌন্দর্যবোধের অভাব রয়েছে তার জন্য আমরা সুন্দর জিনিসটা ইগনোর করছি, সেই রকমভাবে আমাদেরকে অতীত ঐতিহ্য থেকেও কিন্তু বিচ্ছিন্ন করছে এই সৌন্দর্যবোধের অভাবটা। বলছে বিকজ কারণ আওয়ার আইস আর আনট্রেন্ড, আমাদের চোখগুলি হচ্ছে আনট্রেন্ড মানে হচ্ছে অপ্রশিক্ষণপ্রাপ্ত, উই হ্যাভ রিমেন্ড ইগনোরেন্ট। বলছে আমরা আর কি ইগনোরেন্ট মানে হচ্ছে এড়িয়ে চলি, কি এড়িয়ে চলি, রিমেন্ড মানে হচ্ছে থাকা, বলছে আমরা আর কি এড়িয়ে চলি অ্যান্ড ইনসেনসিটিভ টু দ্য গ্লোরি অফ আওয়ার পাস্ট পেন্টিং স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। স্কাল্পচার মানে হচ্ছে স্থাপত্য, পেন্টিং মানে হচ্ছে ছবি বা চিত্রকলা, আর কি হচ্ছে আর্কিটেকচার মানে হচ্ছে ভাস্কর্য। তাহলে এটার মধ্যে নন্দলাল বসু কি বলতে চাইছে, যেহেতু আমাদের নিজেদের চোখ অপ্রশিক্ষিত, সেহেতু আমরা এখনও অবধি উদাসীন অসংবেদনশীল অবস্থায় আছি কিসের প্রতি, না আমাদের দেশের অতীত যে ঐতিহ্য আছে বা অতীতে যে গঠিত হয়েছে সেই রকম স্থাপত্য, চিত্রকলা এবং ভাস্কর্যের প্রতি আমরা কি আছি, না অসংবেদনশীল আছি বা ইগনোরেন্ট বলতে পারো, যে আমরা সেটার প্রতি ইনসেনসিটিভ অসংবেদনশীল। ইগনোরেন্ট মানে হচ্ছে আমরা সেটা এড়িয়ে চলছি। বলছে আমাদের অতীত যে শিল্পকলা আছে সেগুলোর প্রতি আমরা কি অসংবেদনশীল হয়ে পড়েছি, কি জন্য না হচ্ছে এখনও অবধি আমরা উদাসীন অসংবেদনশীল অবস্থায় আছি কিসের প্রতি, না আমাদের দেশের অতীত স্থাপত্যের প্রতি। মানে কি আমাদের দেশের যে অতীত স্থাপত্য আছে সেগুলো আমরা আর কি আর দেখছি না, সেগুলো সৌন্দর্য আমরা আর দেখছি না। আমরা বর্তমানে বিদেশের যে জিনিসপত্রগুলো আছে বা নতুন যে জিনিস তৈরি হচ্ছে বিদেশে, সেগুলির প্রতি আমাদের আর কি খেয়াল আছে, আর এগুলোর প্রতি আমাদের চোখগুলো তো আনট্রেন্ড অপ্রশিক্ষণপ্রাপ্ত, তাই এটার সৌন্দর্যটা আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের দেশের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সৌন্দর্যটা আমরা খুঁজে পাচ্ছি না। বলছে ফরেন মানে বিদেশিরা, কনিসার মানে বোঝে যারা, এমন ব্যক্তি, কনিসার্স
হ্যাভ হ্যাড টু কাম, বলছে বিদেশি আর কি মানে শিক্ষিত ব্যক্তিরা মানে কি যাদের বোঝবার ক্ষমতা আছে তারা হ্যাভ হ্যাড টু কাম টু এক্সপোজ ইট টু আস, বলছে আমাদের কাছে আসছে এটা আর কি ব্যাখ্যা করতে। বলছে আমাদের দেশের যে শিল্পকলা আছে সেটার যে আর কি একটা গুরুত্ব বা সেটার যে একটা সৌন্দর্য সেটা কারা আমাদিকে ব্যাখ্যা দিচ্ছে না বিদেশি যে আর কি শিক্ষিত ব্যক্তিরা আছে। আমরা যেহেতু আর কি সেই শিক্ষাটা আমাদের নেই, আমাদের দেশের শিল্পকলার যে গুরুত্ব সেই গুরুত্বটা যেহেতু আমরা বুঝতে পারছি না, তার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ বা সমাজদার ব্যক্তি বা যারা আর কি বোঝে সেই রকম ব্যক্তি আসছে এবং আমাদের কাছে আমাদের যে চিত্রকলা বা আমাদের যে স্থাপত্য ভাস্কর্যের গুরুত্বটা আমাদের কাছে ব্যাখ্যা করছে বা অতীত শিল্পকলার গুরুত্বটা আমাদের কাছে ব্যাখ্যা করছে। এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে। তারপর দেখো কি করছে, টু আওয়ার সেম, বলছে অত্যন্ত লজ্জাজনকভাবে আমি বলছি, বলছে ইভেন আওয়ার প্রেজেন্ট ডে, আমাদের বর্তমান সময়ে আর ডাস নট গেট এনি রেকগনিশনস, বলছে শিল্পকলার কোনো পরিচিতি লাভ করে না বা শিল্পকলা কোনো পরিচিতি লাভ করে না ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। বলছে বর্তমান সময়েও যদি কেউ একটা ভালো চিত্রকলা বা ভালো শিল্পকলা তৈরি করে বা শিল্পকলায় কেউ যদি ভালো হয় তাহলে তার কিন্তু একটা রেকগনিশন পরিচিতি তৈরি হয় না যতক্ষণ না পর্যন্ত, দেখো তারপরে বলছে আনটিল, যতক্ষণ না পর্যন্ত ইটস ফাইন্স অ্যাপ্রুভাল পর্যন্ত মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অনুমোদন পাচ্ছে ইন ফরেন্স মার্কেট, মানে বিদেশি বাজার থেকে যতক্ষণ না আমাদের দেশের এই শিল্পকলাটা বা আমাদের দেশের যে মানুষ শিল্পকলাটা তৈরি করছে সেই শিল্পকলাটা যতক্ষণ না বিদেশে অনুমোদন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের সেই চিত্রকলাটার কোনো পরিচিতি লাভ করে না বা সেই চিত্রকলার আর্টিস্টের প্রতি কোনো সম্মানও দেওয়া হয় না। দেখো এটা বলছে আমাদের কাছে খুব লজ্জার বিষয়, সেটা বর্তমান সমাজে এখনও হচ্ছে, যেটা বিদেশে আর কি খুব আর কি প্রচার হয় বা বিদেশে ধরো একটা চিত্র আঁকলো কেউ, সেটা আর কি আমাদের দেশে আর কি কোনো আর কি আর্ট কম্পিটিশনে দেওয়া হলো, কিন্তু সেই চিত্রের যে শিল্পকলার যে গুরুত্বটা সেটা আর কি তারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না। আর সেই চিত্রর জন্য হয়তো কেউ আর কি বিদেশে কোনো প্রাইজ জিতলো বা বিদেশের মাটিতে যে পরে কোনো কেউ আর কি তার শিল্পের জন্য বা আর্টের জন্য আর কি প্রাইজ জিতে এলো বা হচ্ছে উপহার জিতে এলো, তখন কি হবে না আমাদের দেশে সেটা নিয়ে দেখবে আরও বেশি মাতামাতি হয় যে বিদেশ থেকে সে আর কি না প্রাইজ জিতে এসছে। এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে যে আমাদের দেশে আর কি পরিচিতি লাভ করে না যতক্ষণ না পর্যন্ত সেটা বিদেশ থেকে পরিচিতি লাভ করে আসে বা বিদেশ থেকে আর কি বিদেশে সমাদর হয়, ততক্ষণ পর্যন্ত এটা আর কি আমাদের দেশে সমাদর হয় না। এতক্ষণ পর্যন্ত আমরা নন্দলাল বসু যে আর কি শিল্পশিক্ষার সমস্যা সেই সমস্যাগুলির কথা বলছিল, এরপর থেকে সমাধানগুলি দেখো বলবে। সমাধানগুলি কি বলেছে, লেট আস ডিসকাস, এসো আলোচনা করা যাক। নাও এখন ইন এ জেনারেল ওয়ে মানে হচ্ছে সাধারণভাবে, কি বলছে, দ্য রেমিডি ফর দিস মানে হচ্ছে এই সমস্যার সমাধানগুলি, রেমিডি মানে হচ্ছে সমাধান, বলছে এসো আলোচনা করা যাক এখন সাধারণভাবে এই সমস্যার সমাধানগুলি। বলছে দ্য রুটস অফ আর্ট এডুকেশন, বলছে শিল্প শিক্ষার যে শিকড় লাই ইন দ্য অবজারভেশন অফ নেচার, বলছে শিল্প শিক্ষার যে শিকড় নিহিত রয়েছে, লাই মানে হচ্ছে নিহিত থাকা, ইন দ্য অবজারভেশন অফ নেচার মানে কি প্রকৃতিকে অবজারভেশন মানে পর্যবেক্ষণের মাধ্যমে, প্রকৃতিকে পর্যবেক্ষণের মাধ্যমে শিল্প শিক্ষার আর কি শিকড়টা নিহিত রয়েছে। অ্যান্ড গুড ওয়ার্কস অফ আর্ট উইথ ডেডিকেটেড অ্যাটেনশন, বলছে কি এবং হচ্ছে ভালো যে আর্ট শিল্পকলা বা চিত্রকলা, ভালো যে শিল্পকলা কি হচ্ছে না নিষ্ঠা সহকারে পর্যবেক্ষণের মাধ্যমে, মানে ভালো শিল্পকলাকে নিষ্ঠা সহকারে বা অত্যন্ত নিষ্ঠা সহকারে পর্যবেক্ষণের মাধ্যমে আর কি বলছে না রুটস অফ অ্যান আর্ট এডুকেশন লাইস, মানে শিল্প শিক্ষাটা নিহিত রয়েছে। মানে কি বলতে চেয়েছে নন্দলাল বসু, যে আমাদেরকে যদি শিল্প শিক্ষাটা বুঝতে হয় তাহলে শিল্প শিক্ষা জিনিসটা কি বুঝতে হয়, তাহলে সেটা কোথায় আছে না সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে জানতে হবে এবং ভালো যে শিল্পকলা আছে বা ভালো যে শিল্পের মধ্যে অত্যন্ত নিষ্ঠা সহ পর্যবেক্ষণের মাধ্যমে, আমাদের দেশে যে ভালো শিল্পকলা আছে সেই শিল্পকলাগুলি অত্যন্ত নিষ্ঠা সহকারে আমাদেরকে পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা সেই শিল্প শিক্ষাটা বুঝতে পারবো। যদি আমাদের দেশের সেই স্থাপত্য ভাস্কর্য বা শিল্পগুলির আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে পর্যবেক্ষণ করি তাহলে হয়তো আমরা কিছুটা শিল্প শিক্ষা বুঝতে
পারবো, মানে শিল্প শিক্ষাটা কি সেটা আমরা বুঝতে পারবো। লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম, বলছে আমাদেরকে বাস করতে হবে বা আমাদেরকে থাকতে হবে তাদের সঙ্গে, ক্লোজ কন্ট্যাক্ট বলছে প্রকৃতির সেই সমস্ত জিনিসপত্রগুলির সঙ্গে আমাদেরকে না থাকতে হবে। লিভিং মানে কি বেঁচে থাকতে হবে প্রকৃতির সেই জিনিসপত্রগুলির মাধ্যমে, মানে প্রকৃতি মানে এই যে নেচার বলেছে, নেচারকে পর্যবেক্ষণের দ্বারা, তারপর ভালো যে শিল্পকলা সেটাকে আর কি না নিষ্ঠা সহকারে পর্যবেক্ষণ করা, বলছে এগুলোর মাধ্যমে কি করতে হবে আমাদেরকে লিভিং বাঁচতে হবে ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম, তাদের সঙ্গে মানে কি তাদেরকে সঙ্গে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, মানে কি আমাদেরকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হবে, মানে প্রকৃতির সঙ্গে আমাদেরকে বাঁচতে হবে। আর কি ভালো শিল্পকলাকে পর্যবেক্ষণ করতে গেলে কি না আমাদের ঘরেও ভালো শিল্পকলা এনে রাখতে হবে এবং কি সেটার সঙ্গে আমাদেরকে সবসময় থাকতে হবে, সেটা বোঝার চেষ্টা করতে হবে, মানে ক্লোজ কন্ট্যাক্ট থাকতে হবে, তার সঙ্গে যোগাযোগটা কি সব মানে খুব ক্লোজ হতে হবে, সামনের হতে হবে। মানে কি দেখবে আমরা যখন আর কি কোনো বই বা খাতা বা কোনো ছবি ঘরে ঢোকার মধ্যেই যদি দেখি সেটার মধ্যে আমরা চোখ বুলিয়ে নিই, তাহলে কি সেটা আমরা আর কি আমাদের মনে পড়ে যায়, সেই জিনিসটা আমরা পড়ে নিই একবার, যদি বলো বই হোক বা খাতায় হোক, তাহলে কি সেই শিল্পকলার যে নিদর্শনটি সেটাও কি আর কি আমাদেরকে সামনাসামনি রাখতে হবে, আমাদেরকে সবসময় দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ডিং দেম, তাদেরকে বুঝতে হবে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ম্যান উইথ ডেভেলপড এস্থেটিক সেন্সিবিলিটিস, বলছে অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে দেম তাদেরকে, মানে কি সেই শিল্প শিক্ষা বা সেই শিল্পগুলিকে যেগুলো আমরা ঘরের মধ্যে রেখেছি সেই ভালো শিল্পকলাগুলিকে বুঝতে হবে কাদের সাহায্যে, দ্য অ্যাসিস্ট্যান্ট অফ মেন, বলছে সেই সমস্ত মানুষদের সাহায্যে, কি বলছে উইথ ডেভেলপড অ্যাস্থেটিক সেন্সিবিলিটি, মানে কি যাদের মধ্যে এই নান্দনিক সংবেদনশীলতা বোঝার ক্ষমতা আছে, যারা হচ্ছে তারাই হচ্ছে তাদেরকে অ্যাসিস্ট করবে, মানে কি তাদেরকে বুঝিয়ে দেবে। বলছে আমাদেরকে বুঝতে হবে এই শিল্প শিক্ষাটা, মানে কি এই শিল্পকলাটা বুঝতে হবে অন্য আর কি এক্সপিরিয়েন্স, মানে কি যাদের নান্দনিক সংবেদনশীলতা বোঝার ক্ষমতা আছে সেই সমস্ত ব্যক্তির মাধ্যমে। মানে কি ধরো আমাদের ঘরে একটা ভালো শিল্পকলা আছে, সেই শিল্পকলাটা বোঝবার জন্য আমাদেরকে কী করতে হবে না একজন আর কি এক্সপিরিয়েন্স যাদের আর কি নান্দনিক সংবেদনশীলতা বোঝার ক্ষমতা আছে তাদেরকে এনে পরে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে হচ্ছে আমরা এই শিল্পকলাটা বুঝতে পারবো, বা সেই চিত্রকলাটা বা যাই হোক শিল্পকলা যে সমস্ত জিনিস হোক সেটা আমরা বুঝতে পারবো যদি আমাদেরকে কেউ বুঝিয়ে দেয়। এটাই নন্দলাল বসু বলতে চেয়েছে যে সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখো নন্দলাল বসু কি বলতে চাইছে, ইচ স্কুল বলছে প্রত্যেক স্কুল মানে বিদ্যালয়কে অ্যান্ড ইউনিভার্সিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে শুড প্রদান করতে হবে এ প্লেস ফর আর্ট স্টাডিজ উইথ আদার স্টাডিজ, বলছে একটা জায়গা ফর আর্ট স্টাডিজ মানে শিল্পকলার আর কি পড়াশোনার একটা জায়গা উইথ আদার স্টাডিজ, বলছে অন্যান্য যে সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে আমাদের স্কুলে বা আমাদের ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় সেই সমস্ত জিনিসের মতোই শিল্প নিয়ে পড়ার একটা সুবিধা আমাদের এই কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটিকে প্রদান করতে হবে। মেকিং তৈরি করতে হবে ইট কম্পালসারি মানে কি বাধ্যতামূলক, মানে কি এটা সবাইকেই পড়তে হবে এই রকম একটা জিনিস তৈরি করতে হবে। যেমন আমাদের বর্তমানে দেখবে বাংলা আর ইংরেজি কম্পালসারি, আমরা যারা আর কি এই পশ্চিমবঙ্গে আর কি পড়াশোনা করি, তাহলে কি না এটাওকে বাধ্যতামূলক করতে হবে, না শিল্প শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। ইট শুড প্রোভাইড এটা প্রদান করবে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে উইথ টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, টু গেট অ্যাকোয়াইন্টেড উইথ নেচার, অ্যাকোয়াইন্টেড মানে হচ্ছে না বুঝতে পারা বা পরিচিতি লাভ করা উইথ নেচার প্রকৃতির সঙ্গে, বলছে এটা প্রকৃতিকে ভালোভাবে বুঝতে তাদেরকে সাহায্য করবে, এটা তাদেরকে প্রোভাইড মানে প্রদান করবে ছাত্রছাত্রীদেরকে, এটা প্রদান করবে এই শিল্প শিক্ষাটা প্রদান করবে না টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট মানে কি উইথ দ্য টাইম মানে সেই সময়ে প্রকৃতির পরিবেশটাকে বুঝতে আর কি সাহায্য করবে বা পরিবেশের সঙ্গে পরিচিতি পেতে তাদেরকে সাহায্য করবে। তারপর দেখো কি বলছে,
ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, ইন ড্রয়িং বলছে চিত্রকলার প্রশিক্ষণ, উইল ডেভেলপ মানে হচ্ছে উন্নত করা, তাদেরকে উন্নত করবে দেয়ার পাওয়ার অফ অবজারভেশন বলছে তাদের পর্যবেক্ষণের ক্ষমতাটা আর কি উন্নত করবে। এই যে চিত্রকলা যে তারা আঁকে বা ছবি যে যারা আঁকে তাদের ক্ষেত্রে কি হয় না, তাদের যে অবজারভেশন, তাদের যে পর্যবেক্ষণের ক্ষমতাটা, ছবি আঁকার সময় দেখবে আমরা দেখি ভালো করে সেই মানুষটাকে বা সেই জিনিসটাকে অবজার্ভ করে তারপরে দেখবে ছবিটাকে, বলছে এই ছবি আঁকাটা হচ্ছে সেই স্টুডেন্টদের, সেই ছাত্রছাত্রীদের কি করবে না, অবজারভেশন পর্যবেক্ষণের ক্ষমতাটাকে আরও বাড়িয়ে তুলবে। অ্যান্ড এবং দিস ইন্ট্রান এটাই প্রকৃতপক্ষে উইল গিভ দেম তাদেরকে দেবে বেটার ইনসাইট মানে হচ্ছে আরও ভালো অন্তর্দৃষ্টি মানে কি, আমরা অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখবে একটা কল্পনা করি, সেই কল্পনা করার ক্ষমতাটা তাদেরকে আরও বেশি দেবে ইনটু লিটারেচার, ফিলোসফি অ্যান্ড সায়েন্স বলছে কি না, সাহিত্য তারপরে হচ্ছে দর্শন এবং সায়েন্সের ক্ষেত্রে, মানে কি বিজ্ঞান এবং দর্শন এবং হচ্ছে সাহিত্য পড়ার ক্ষেত্রে তাদের অন্তর্দৃষ্টিটা আরও বাড়িয়ে তুলবে এই যে আর কি ড্রয়িং চিত্রকলার শিক্ষাটা, মানে চিত্রকলার শিক্ষার মাধ্যমে যে অবজারভেশন পর্যবেক্ষণ করার ক্ষমতাটা পাবে, সেই পর্যবেক্ষণের ক্ষমতাটা কি বলছে প্রকৃতপক্ষে তাদেরকে সাহায্য করবে ওই সাহিত্য পড়ার ক্ষেত্রেও এবং কি ফিলোসফি দর্শন পড়ার ক্ষেত্রেও এবং কি না হচ্ছে সায়েন্স বিজ্ঞান পড়ার ক্ষেত্রেও বা বিজ্ঞানটা অবজারভেশন করার ক্ষেত্রেও তাদেরকে আর কি আরও অন্তর্দৃষ্টিটা বাড়িয়ে তুলবে। মানে কি যে আমরা ধরো কোনো একটা কিছু পড়লাম, সেটা আর কি আমরা মনে মনে সেটাকে কল্পনা করে নিই, তাহলে সেটার আর কি আইডিয়াটা আমাদের মধ্যে আরও ভালোভাবে আর কি থাকে, তাহলে কি সেটা বোঝার ক্ষমতাটা তাদের আরও ভালোভাবে বেড়ে উঠবে বা আরও ভালোভাবে তৈরি হবে এই চিত্রকলার শিক্ষাটা। দেখো তারপরে কি বলছে, ইট উইল বি রং অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট বলছে এটা হবে আমাদের ভুল বা এটা প্রকৃতপক্ষে আমাদের আশা করাটা ভুল হবে, মানে কি আমাদের কাছ থেকে এটা আশা করাটা ভুল হবে। কোনটা দেখো বলেছে তারপরে, হাউএভার যাই হোক, দ্যাট দ্য প্রভিশন অফ ফ্যাসিলিটিস ফর আর্ট স্টাডিজ ইন অ্যান ইনস্টিটিউশন উইল মেক অল ইটস স্টুডেন্ট আর্টিস্ট বলছে প্রভিশন মানে হচ্ছে ব্যবস্থা, ফ্যাসিলিটিস মানে হচ্ছে সুযোগ, বলছে আমাদের যে আর কি ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান যদি শিল্প শিক্ষার সমস্ত আর কি সুযোগ বা ব্যবস্থা করে দেয়, তাহলেও কিন্তু আমাদের এটা ভাবনাটা ভুল হবে যে সমস্ত আর কি শিক্ষার্থী একজন বড় আর্টিস্ট হবে। দেখো তারপর সেটাই নন্দলাল বসু বলতে চেয়েছে, বলছে লিভ অ্যালোন গুড আর্টিস্ট বলছে সেই আর কি শিল্পীকে একা ছেড়ে দাও যারা আর কি ভালো আর কি আর্টিস্ট, বা এটার মাধ্যমে নন্দলাল বসু বলতে চেয়েছে লিভ অ্যালোন গুড আর্টিস্ট মানে কি সবাই যে ভালো শিল্পী হবে সেটাই আর কি নয়, মানে কি এই শিল্প শিক্ষার যাবতীয় সুযোগ দেওয়ার ফলে সবাই যে একজন ভালো আর্টিস্ট হবে, সবাই যে প্রত্যেককেই যে ভালো আর্টিস্ট হবে সেটা কিন্তু নয়। Like no one can become a poet by just passing a course in poetry an institution might offer বলছে লাইক যেমন হবে no one can become a poet কোনো একজন কবি হতে পারে না by just passing বলছে শুধুমাত্র আর কি পাস করার মাধ্যমে বা হচ্ছে কৃতকার্য হওয়ার মাধ্যমে একটা কোর্স অফ পোয়েট্রি মানে কি কবিতার একটা কোর্স কৃতকার্যের মাধ্যমে বা পাস করার মাধ্যমে অ্যান ইনস্টিটিউশন একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ আর কি ভালো কবি হতে পারে না, যেটা আর কি ইনস্টিটিউশন মানে কি যেটা প্রতিষ্ঠান অফার করে বা সুযোগ দেয় পড়ার, মানে আর কি যেমন ভাবে একটা ইনস্টিটিউশন মানে কি একটা প্রতিষ্ঠান মাইট অফার সুযোগ দেয় একটা কোর্স পড়ার, সেটা কবিতার কোর্স বলেছে এখানে নন্দলাল বসু, বলছে কবিতার কোর্স পড়ার ক্ষেত্রে বা কবিতার কোর্স পাস করার মাধ্যমে যেমন একজন ভালো কবি হতে পারে না, সেই রকম শিল্প শিক্ষাটা দেওয়ার মাধ্যমে বা শিল্প শিক্ষাটা যদি সবাইকে আমি দিই, সবাইকে দেওয়ার মাধ্যমে আর কি সবাই কিন্তু ভালো আর্টিস্ট হতে পারবে না, এটাই নন্দলাল বসু বলতে চেয়েছে। মানে কি এখানে শিল্প শিক্ষাটা বোঝানোর জন্য নন্দলাল বসু আবার সেই লিটারেচারকেই দেখো কবিতাকে আবার টেনে আনলো, কবিতার মাধ্যমে শিল্প শিক্ষাটাকে বোঝানোর চেষ্টা করছে, বলছে সবাই আর কি ভালো আর্টিস্ট হবে না, তবে কিছু কিছু হবে। আর এখানে যেমন একজন কবি সবাই আর কি কবি হতে পারে না, কবিতার কোর্স যারাই করে সবাই যেমন কবি হতে পারে না, সেরকম সবাই আর কি আর্টিস্টের কোর্স বা শিল্পকলার কোর্সটা যারাই করবে তারা কিন্তু সবাই শিল্পী হতে পারবে না বা ভালো শিল্পী হতে পারবে না। নন্দলাল বসু
এরপরে শিল্পকলা শিক্ষার আর কি যে রেমিডিগুলি দেবে, যে কীভাবে শিল্পকলাটা শিক্ষা দিতে হবে একটা ইনস্টিটিউশনকে। দেখো কী বলেছে, ফার্স্টলি প্রথমত গুড পেন্টিংস, ভালো চিত্রকলা, স্কাল্পচার মানে স্থাপত্য, অ্যান্ড আদার্স স্পেসিমেন মানে হচ্ছে নমুনা অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্টস। ফাইন মানে হচ্ছে চারু আর ফাংশনাল মানে চারুশিল্প এবং কারুশিল্পের যে চিত্রকলা স্থাপত্য বা নমুনাগুলিকে প্রথমে কি বলছে আনতে হবে। অর ইন দেয়ার অ্যাবসেন্স বলছে যদি সেগুলো না পাওয়া যায়, ভালো চিত্রকলা, স্কাল্পচার, স্থাপত্য এবং স্পেসিমেন নমুনা যদি না পাওয়া যায়, তাহলে কি করতে হবে, গুড রিপ্রোডাকশন মানে কি, গুড রিপ্রোডাকশন মানে হচ্ছে প্রতিলিপি, ভালো প্রতিলিপি অর ফটোগ্রাফ এবং ভালো ছবি, সেই শিল্পকলা বা স্থাপত্য ভাস্কর্যের ছবি অফ দিস মানে কি এই চিত্রকলা বা এই স্থাপত্য ভাস্কর্যের ভালো ছবি আনতে হবে। তারপরে কি বলছে, শুড বি ডিসপ্লেড ইন দ্য ক্লাসরুম, বলছে সেটাকে আর কি ক্লাসরুমে প্রদর্শন করতে হবে, লাইব্রেরিজ গ্রন্থাগারে রাখতে হবে, স্টাডিজ মানে পড়ার ঘরে রাখতে হবে, অ্যান্ড লিভিং রুম এবং বসবাস করার ঘরে রাখতে হবে অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের। মানে কি যে বলছে প্রথমত আর কি ভালো চিত্রকলা, স্থাপত্য এবং নমুনাকে আর কি আনতে হবে, রাখতে হবে। কোথায় রাখতে হবে না, ডিসপ্লে প্রদর্শন করাতে হবে। যদি বলছে সেগুলো না পাওয়া যায় তাহলে কি না সেইগুলোর একটা প্রতিলিপি বা সেগুলোর একটা ভালো ছবি আর কি প্রদর্শন করতে হবে ক্লাসরুম, শ্রেণীকক্ষে, গ্রন্থাগারে এবং কি বলছে স্টাডিজ পড়ার ঘরে এবং লিভিং রুম বসবাস করার ঘরে একটা ছাত্রছাত্রী মানে ছাত্রছাত্রীকে সেই রকম সুযোগ সুবিধাগুলো দিতে হবে, মানে কি সেই জিনিসগুলোর প্রতি অ্যাকোয়েন্টেড করাতে হবে। ভালো চিত্রকলা, স্থাপত্য এবং নমুনাগুলিকে ভালো করে প্রত্যেক জায়গায় আর কি তাদেরকে দেখাতে হবে। বলছে যদি সেগুলি না পাওয়া যায় তাহলে কি সেগুলোর একটা ফটোকপি বা সেগুলোর প্রতিলিপি আনতে হবে এবং সেগুলিকে স্টুডেন্টদেরকে ডিসপ্লে করাতে হবে, প্রদর্শন করাতে হবে। তারপর দেখো কি বলছে, সেকেন্ডলি উই শুড গেট ওয়েল কোয়ালিফাইড পিপল টু রাইট রিডেবল বুকস অন আর্ট উইথ গুড রিপ্রোডাকশন অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সট ইন অ্যাম্পল মেজার্স। মানে কি বলতে এসেছে, দ্বিতীয়ত উই শুড গেট ওয়েল কোয়ালিফাইড পিপল, বলছে আমাদেরকে নিতে হবে কি ওয়েল কোয়ালিফাইড সুশিক্ষিত আর কি পিপল, সেই সুশিক্ষিত ব্যক্তিদেরকে টু রাইট রিডেবল বুকস মানে কি একটা আর কি পাঠনযোগ্য একটা বই লেখার অন আর্ট মানে কি শিল্পকলা সম্পর্কে একটা বই লেখার জন্য একজন সুশিক্ষিত ব্যক্তিকে আর কি দিতে হবে, যে আর কি শিল্পকলা সম্পর্কে আর কি ভালো বই লিখতে পারবে। আর কি করছে না গুড রিপ্রোডাকশন অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সট, যেটা হবে যেটার মধ্যে প্রতিরূপ থাকবে অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সট এবং হচ্ছে যেটার মধ্যে ঐতিহাসিক কিছু আর কি বিষয় থাকবে, সেই রকম একটা টেক্সট তাদেরকে লিখতে দিতে হবে। ইন অ্যাম্পল মেজার মানে হচ্ছে এবং প্রচুর পরিমাণে, যথেষ্ট এবং প্রচুর পরিমাণে কি থাকতে হবে, যে প্রতিরূপ এবং হিস্টোরিক্যাল টেক্সট মানে কি সেখানে হিস্টোরিক্যাল কিছু জিনিস বেশি পরিমাণে থাকতে হবে এবং কিছু আর কি ছবি, যেগুলো আর কি ছবি দেখানোর মাধ্যমে আর কি তাদের কি আইডিয়াটা আরও একটু বেশি ক্লিয়ার হয়। তার জন্য কি বলছে না শিল্পকলার একটা এমন বই লিখতে হবে যেটার মধ্যে খুব বেশি পরিমাণে অ্যাম্পল মেজার মানে হচ্ছে এবং প্রচুর পরিমাণে কি যথেষ্ট এবং প্রচুর পরিমাণে সেটার মধ্যে ছবি এবং কি না ঐতিহাসিক জিনিসপত্র সেটার মধ্যে থাকবে। ঐতিহাসিক জিনিসপত্র মানে কি ঐতিহাসিক স্থাপত্য এবং ভাস্কর্যের ছবি আর কি যে বইটার মধ্যে থাকবে, তাহলে স্টুডেন্টদের সেটা বুঝতে সুবিধা হবে। তারপর দেখো কি বলছে, থার্ডলি তৃতীয়ত স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউসড থ্রু film to selected example of art in this country and elsewhere from time to time। বলছে স্টুডেন্ট শুড বি ইন্ট্রোডিউস, স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে পরিচিতি করাতে হবে থ্রু ফিল্মস মানে হচ্ছে ভালো মুভি বা চিত্রের মধ্যে আর কি তাদেরকে আর কি অ্যাকোয়েন্টেড করাতে হবে, পরিচিতি লাভ করাতে হবে বা ইন্ট্রোডিউস করতে হবে সিলেক্টেড এক্সাম্পল অফ আর্ট, যেটার মধ্যে আর কি সিলেক্টেড মানে কি শিল্পকলার একটা আর কি এক্সাম্পল মানে কি শিল্পকলার উদাহরণ আছে, সেই সমস্ত আর কি মুভি তাদেরকে দেখাতে হবে। অফ দিস কান্ট্রি আমাদের দেশের সেই মুভিও হতে পারে অ্যান্ড এলসওয়ের মানে কি বাইরেরও মুভি হতে পারে ফ্রম টাইম টু টাইম। বলছে নির্দিষ্ট সময় অন্তর মানে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আর কি নির্দিষ্ট সময় অন্তর ভালো মুভি দেখাতে হবে যেটার মধ্যে শিল্পকলার নিদর্শন থাকবে এবং সেটা আমাদের দেশেরও হতে পারে এবং বাইরের দেশেরও হতে পারে। তাহলে মুভি দেখলে কি হবে, অডিও ভিজুয়াল হবে, সেই জিনিসটা ভালোভাবে জানতে পারবে এবং সেই জিনিসটা জানার আগ্রহটা
আরও তাদের মনে জেগে উঠবে। তার জন্য কি বলছে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদেরকে ভালো মুভি দেখাতে হবে। দেখো চতুর্থতে কি বলছে, ফোর্থলি স্টুডেন্টস শুড অ্যাকম্পানি কোয়ালিফাইড টিচার টু মিউজিয়াম অ্যান্ড পিকচার গ্যালারিজ। বলছে চতুর্থত স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে শুড অ্যাকম্পানি সঙ্গ দিতে হবে কোয়ালিফাইড টিচার সুশিক্ষিত আর কি শিক্ষকদের টু মিউজিয়াম, সেটা জাদুঘরই হোক বা হচ্ছে শিক্ষকদের প্রদর্শনী বা হচ্ছে শিল্প প্রদর্শনীর অনুষ্ঠানই হোক। তারপরে কি বলছে, অ্যান্ড পিকচার গ্যালারি, পিকচার গ্যালারি মানে হচ্ছে ছবির প্রদর্শনী। বলছে ছবির প্রদর্শনী হোক আর কি না শিক্ষা প্রদর্শনী বা জাদুঘরেই হোক, ছাত্রছাত্রীদেরকে সঙ্গ দিতে হবে তাদের সুশিক্ষিত শিক্ষকদের সেই প্রদর্শনীতে। তারপর দেখো কি বলছে, টু সি ডিস্টিংগুইশড এক্সাম্পল অফ দ্য আর্ট অফ দ্য পাস্ট। বলছে টু সি দেখার জন্য, বিখ্যাত, ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিখ্যাত, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, অফ আর্ট অফ দ্য পাস্ট। বলছে কি এবং ছবির প্রদর্শনীতে তাদেরকে দেখাতে হবে আমাদের বিখ্যাত অতীত শিল্পকলাকে। বলছে কি না সেখানে আর কি বিখ্যাত শিল্পকলা আছে এবং সেগুলোর উদাহরণগুলোকে দেখাতে হবে যেগুলি পূর্বজরা বানিয়েছে বা হচ্ছে পাস্টে মানে অতীতে বানানো হয়েছে। তারপর দেখো কি বলা আছে, হোয়েন ইট ইজ পসিবল, যখন এটা সম্ভব, ফর স্কুল বলছে বিদ্যালয়ের পক্ষে, টু টেক স্টুডেন্ট আউট টু প্লে ফুটবল ম্যাচেস। বলছে যখন বিদ্যালয়ের এটা সম্ভব যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া ফুটবল খেলতে, মানে কি বিদ্যালয়ের যদি সম্ভব হয় ছাত্রছাত্রীদেরকে ফুটবল খেলতে নিয়ে যাওয়া, ইট শুড নট বি ইম্পসিবল, তাহলে এটাও অসম্ভব নয়, টু টেক দেম তাদেরকে নিয়ে যেতে, টু মিউজিয়াম অ্যান্ড পিকচার গ্যালারিজ। বলছে কি তাদেরকে জাদুঘরে এবং পিকচার গ্যালারিজ মানে হচ্ছে ছবির প্রদর্শনীতে, মানে কি তাদেরকে জাদুঘরেই হোক বা হচ্ছে না শিল্প প্রদর্শনীতেই হোক তাদেরকে নিয়ে যেতে এটাও অসম্ভব নয়, মানে কি এখানেও নিয়ে যেতে তাদের সম্ভব। যদি তাদেরকে ছাত্রছাত্রীদেরকে ফুটবল ময়দানে ফুটবল খেলানোর জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে তাদেরকে আর কি শিল্প প্রদর্শনী অনুষ্ঠান বা ছবির প্রদর্শনী অনুষ্ঠানেও নিয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। তারপর দেখো কি বলছে, ওয়ান শুড হ্যাভ টু কিপ ইন মাইন্ড, বলছে এটা মনে রাখতে হবে একজনকে, দ্যাট যে এ ডিরেক্ট এনকাউন্টার, ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি, এনকাউন্টার মানে হচ্ছে সাক্ষাৎ, বলছে একটা সরাসরি সাক্ষাৎ উইথ অ্যান আর্ট অবজেক্ট, বলছে কি একটা আর কি শিল্প অবজেক্ট মানে হচ্ছে নিদর্শন, বলছে একটা শিল্প নিদর্শনের সরাসরি সাক্ষাৎ উইল ডু মোর টু অ্যারাউস মানে হচ্ছে জাগানো দেয়ার এস্থেটিক ভিশন, তাদের নান্দনিক দৃষ্টি। তাহলে এটার মানেটা কি না মনে রাখতে হবে একটি সরাসরি সাক্ষাৎ শিল্পকলার নিদর্শন, মানে কি সরাসরি শিল্পকলার নিদর্শনের একটি সাক্ষাৎ বা শিল্পকলার নিদর্শনকে সরাসরি দেখাটা কি বলছে আরও বেশি জাগ্রত করবে বা আরও বেশি জাগ্রত করতে পারে তাদের মনের নান্দনিক দৃষ্টি, মানে কি ছাত্রছাত্রীদের মনের যে একটা নান্দনিক দৃষ্টি আছে সেটা একটা সরাসরি নিদর্শনকে দেখে পরে আরও বেশি জাগ্রত হতে পারে। মানে কি বইয়ে ধরো একটা নিদর্শন পড়েছে, ধরো এখানে বইয়ে আর কি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা পড়েছে এবং সেখানে যে পরে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদেরকে যদি ঘুরিয়ে দেখানো হয় বা সমস্ত জিনিসের সঙ্গে অ্যাকোয়েন্টেড বা পরিচিতি করানো হয়, বুঝে তাতে তাদের সেই শিক্ষাটা আরও বেশি হবে এবং কি হচ্ছে তাদের যে নান্দনিক যে দৃষ্টিটা বা মানে কি ভাবনার যে ক্ষমতাটা সেটা আরও বেশি জাগ্রত হবে। তারপর দেখো কি বলছে যে দেন তার থেকেও কিসের থেকেও হিয়ারিং এ 100 লেকচার, বলছে হিয়ারিং এ 100 বলছে 100টা লেকচার শোনার থেকেও ওটা বেশি কাজে দেবে, বলছে 100টা বক্তৃতা শোনার থেকেও ওই শিল্পকলা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতাটা তাদেরকে আর কি একটা বিশেষ অভিজ্ঞতা প্রদান করবে বা নান্দনিক দৃষ্টি প্রদান করবে। এটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে। তারপর দেখো কি বলেছে, সিইং গুড পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার, বলছে সিইং মানে দেখানো, গুড পেন্টিং মানে ভালো চিত্রকলা, অ্যান্ড স্কাল্পচার মানে ভাস্কর্য, হোয়েদার অর নট দে আন্ডারস্ট্যান্ড দেম ফুললি, বলছে তাদেরকে ভালো চিত্রকলা এবং ভাস্কর্যের নমুনা দেখাতে পারো বা দেখাতে হবে যদিও তারা সেটা সম্পর্কে ভালোভাবে বুঝুক না বুঝুক, বলছে তারা যে আর কি ভালো চিত্রকলা ভালো ভাস্কর্য দেখার পরে সেটা সম্পর্কে বুঝতে পারবে সেটা বড় ব্যাপার নয়, বলছে যতটা সম্ভব বুঝুক বা না বুঝুক ওটা কিন্তু তাদেরকে দেখাতে
হবে। তারপরে দেখো কি বলছে, দেখানোটার মাধ্যমে কি হবে বলছে, হোয়েদার অর নট দে আন্ডারস্ট্যান্ড দেম ফুললি, যদিও সেটা তারা বুঝতে পারুক, মানে ফুললি মানে কি পুরোপুরি সেটা বুঝতে পারুক বা না পারুক, তা তবুও তাদেরকে এটা কিন্তু দেখাতে হবে। বলছে উইল ট্রেন দেয়ার আইস, তাদের আর কি চোখকে প্রশিক্ষিত করবে। আইস মানে হচ্ছে চোখকে, তাদের চোখকে প্রশিক্ষিত করবে। স্ট্রেনদেন শক্তিশালী করবে, দেয়ার পাওয়ার তাদের ক্ষমতা, অফ ডিসারমেন্ট, ডিসারমেন্ট মানে হচ্ছে সূক্ষ্ম বিচার শক্তি। বলছে তাদের এই যে শিল্প নিদর্শনগুলি দেখার মাধ্যমে তাদেরকে শক্তিশালী করবে। কিসের সম্পর্কে শক্তিশালী করবে, বা তাদেরকে সূক্ষ্ম বিচার শক্তির ক্ষমতাটা বাড়িয়ে তুলবে। মানে কি তারা একটা শিল্পকলা নিদর্শনটা দেখার পরে তাদের মনের মধ্যে একটা কিছু হবে, ভাবনা চিন্তা হবে, সেটাতে তারা আর কি তাদের চোখকে প্রশিক্ষিত করা হবে সেই শিল্প নিদর্শনগুলি দেখাতে, তাদের চোখগুলি প্রশিক্ষিত হবে। আর কি হবে না, শক্তিশালী করবে তাদের বিচারবোধ করার ক্ষমতাকে। এটা কি বা এটা কিভাবে তৈরি করেছিল, বইয়ের মধ্যে যেমন দেওয়া থাকে, দেখবে বইয়ের মধ্যে আমরা পড়ে পড়ে বুঝি। বলছে সেটা যদি সরাসরি তাদেরকে দেখানো হয় তাহলে কি তাদের বিচারবোধের ক্ষমতাটা আরও বেশি বাড়বে। এবং গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, অ্যাওয়েকিং মানে জেগে উঠবে। বলছে দেয়ার এস্থেটিক সেন্সিবিলিটি, তাদের নান্দনিক সংবেদনশীলতা। বলছে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাদের মনের মধ্যে জেগে উঠবে কি এস্থেটিক সেন্সিবিলিটি, মানে নান্দনিক সংবেদনশীলতা। মানে কি যে তাদের মনের মধ্যে আস্তে আস্তে ভালো থেকে খারাপ বিচার করার যে ক্ষমতাটা বা নান্দনিক সংবেদনশীলতা বা ভালোটা বোঝার ক্ষমতাটা, সেটা আর কি আস্তে আস্তে জেগে উঠবে। এইভাবে বলছে শিক্ষা দিতে হবে। তারপরে দেখো ফিফথলি, টু গেট স্টুডেন্ট ইনটু অ্যান এনকাউন্টার উইথ নেচার। বলছে কি ছাত্রছাত্রীদের প্রকৃতির সংস্পর্শে আনতে হবে বা প্রকৃতির সম্মুখে আনতে হবে। বলছে উই শুড হোল্ড সিজনাল ফেস্টিভ্যাল, তার জন্য আমাদের কি হোল্ড মানে উদযাপন করতে হবে সিজনাল ফেস্টিভ্যাল, মানে প্রত্যেক ঋতুতে একটা আর কি উৎসব উদযাপন করতে হবে। বলছে আমাদের নির্দিষ্ট ঋতুভিত্তিক একটা উৎসব অনুষ্ঠান বা আয়োজন করতে হবে। বলছে ইনক্লুডিং বিশেষত ডিসপ্লেড প্রদর্শন অফ দ্য সিজন ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার, এবং সেই প্রদর্শনের মধ্যে কি থাকবে না, সেটার মধ্যে থাকবে ডিসপ্লেড মানে সেটার মধ্যে প্রদর্শন করা হবে, বিশেষত প্রদর্শন করা হবে সেই সিজনে সেই ঋতুর ফ্রুটস এবং ফ্লাওয়ার, সেই ঋতুর ফল এবং ফুলকে প্রদর্শন করানো হবে, যে এই সিজনে এই ফলটা হয়, এই সিজনে এই ফুলটা হয়। তাহলে কি হবে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা বোঝবার ক্ষমতাটা আসবে। আমরা দেখবে বইয়ে পড়ি যে এই ঋতুতে এই ফলটা হয়, এই ঋতুতে এই ফুলটা হয়। তাহলে আমরা যদি ডিরেক্ট সেই ঋতুতে যেয়ে পড়ে সেই কোনো প্রদর্শনীতে সেই ফুল এবং ফলটার সাথে পরিচিত হয়ে আসতে পারি, তাহলে জীবনে আর কোনোদিনও ভুলবো না, সেই শিক্ষাটা আমাদের মনের মধ্যে গাঁথা থাকবে। এবং উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দেম উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশন ইন আর্ট অ্যান্ড লিটারেচার দিস হ্যাভ গিভেন টু রাইস। বলছে উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ, বলছে আমাদেরকে ট্রাই মানে চেষ্টা করতে হবে, টু ফ্যামিলিয়ারাইজ মানে হচ্ছে পরিচিত করার, দেম তাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে পরিচিত করানোর আমাদেরকে চেষ্টা করতে হবে। যারা আর কি শিক্ষক আছে তাদেরকে চেষ্টা করতে হবে, মানে কি উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশন, সেই সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে, মানে কি সেই যে সুন্দর সুন্দর ফুল এবং ফলগুলোর সঙ্গে তাদেরকে পরিচয় করাতে হবে। ইন আর্ট অ্যান্ড লিটারেচার দিস হ্যাভ গিভেন টু রাইস, এবং এই যে ফুল এবং এই যে ফল বা এই সিজন সম্পর্কে যে আর কি লিটারেচার আর্ট শিল্পকলা গড়ে উঠেছে, যে লিটারেচার মানে সাহিত্যের যে কোনো কিছু আর কি সেটা সম্পর্কে সৃষ্টি হয়েছে, সেগুলো সম্পর্কে তাদেরকে আর কি বলতে হবে। মানে কি ধরো একটা ঋতু সম্পর্কে বলা আছে, অটাম ঋতু সম্পর্কে তাদেরকে বলছে, শরৎকাল সম্পর্কে, তাহলে সেই অটাম সম্পর্কে তাদেরকে কোনো কবিতা লেখা হয়েছে কিনা বা অটাম সম্পর্কে কোনো আর কি চিত্রকলা আছে কিনা, সেগুলো সম্পর্কে তাদেরকে বলতে হবে। এটা সম্পর্কে বলে রাখি, যেমন ধরো জন কিটসের আর কি ওড টু অটাম আছে, ওড টু অটাম কবিতাটা তোমরা যদি কেউ পড়ো সেখানে অটামের একটা বর্ণনা আছে। তাহলে সেই অটাম সিজনে যে পড়ে তাদেরকে অটাম সিজন সম্পর্কে দেখিয়ে পড়ে সেই ওড টু অটামটা যখন পড়ানো হবে, তখন তারা কি ওটার মধ্যে আরও বেশি তারা আরও ভালো করে বুঝতে পারবে, এবং তাদের যে নান্দনিক যে দৃষ্টিটা সেটা আরও বেশি জেগে উঠবে। মানে কি তাদের মনে রাখার ক্ষমতাটা বা হচ্ছে আরও যে ভাবার ক্ষমতাটা আরও বেশি আর কি জাগ্রত হবে।
এর সাপেক্ষে বলে রাখি আমাদের কিন্তু আরেকটাও আছে যে ড্যাফোডিলস বলে একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আছে, সেটা সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ যখন ড্যাফোডিলস ফুলগুলো দেখেছিল তারপরে কিন্তু তার মধ্যে একটা কবিতা লেখার আর কি একসঙ্গে অনেক ড্যাফোডিলস ফুল দেখেছিল, কিন্তু তারপরে তার কবিতা লেখার একটা আগ্রহ জাগে। সেই রকম আর কি কোনো ছাত্রছাত্রীর আর কি সেই যে সিজনের আর কি ফুল ফল দেখার পরে তার মনের মধ্যেও একটা আগ্রহ জেগে উঠতে পারে কোনো কিছু সৃষ্টি করার, আর এটাই নন্দলাল বসু বলতে চেয়েছে। তারপর দেখো কি বলছে, সিক্সথলি ষষ্ঠত, স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউস টু নেচার ওন ফেস্টিভ্যাল অফ দ্য সিজন। বলছে কি ছাত্রছাত্রীদেরকে পরিচিত করাতে হবে প্রকৃতির নিজের উৎসবের সঙ্গে। কি বলছে না, টু সি উইথ দেয়ার ওন আইস অ্যান্ড এনজয় দ্য রাইস ফিল্ড অ্যান্ড লোটাস পন্ডস in autumn and the carnivals of পলাশ and শিমুল ফ্লাওয়ার in the spring। দেখো কি বলেছে, বলছে ছাত্রছাত্রীদেরকে পরিচিত করাতে হবে প্রকৃতির নিজের উৎসবের সঙ্গে। প্রকৃতি কেমন হবে নিজের উৎসব উদযাপন করে, দেখো বলেছে টু সি উইথ দেয়ার ওন আইস, তাদেরকে নিজের চোখে দেখতে দিতে হবে, অ্যান্ড এনজয়স এবং আনন্দ উপভোগ করতে দিতে হবে দ্য রাইস ফিল্ড। রাইস ফিল্ড মানে হচ্ছে ধানের যে ক্ষেত, সেই ধানের ক্ষেতটা তাদেরকে দেখাতে হবে, অ্যান্ড লোটাস পন্ড এবং কি না পদ্মের পুকুর তাদেরকে দেখাতে হবে, অ্যান্ড অটাম সিজন। অটাম সিজন মানে পদ্মের ফুলটা আর কি শরৎকালে যেটা ফুটে, সেই শরৎকাল বা হচ্ছে শরৎকালের পদ্মের পুকুর তাদেরকে দেখাতে হবে। দ্য কার্নিভাল অফ পলাশ অ্যান্ড শিমুল ফ্লাওয়ার ইন স্প্রিং, অর্থাৎ কি না স্প্রিং মানে হচ্ছে বসন্তকালে পলাশ এবং শিমুলের যে কার্নিভাল যে সৌন্দর্যটা সেটা তাদেরকে নিজেদের চোখে দেখতে দিতে হবে, মানে কি তাদেরকে সেই পরিস্থিতিটাতে বা সেই পরিবেশটা থেকে নিয়ে যেতে হবে এবং তাদেরকে দেখাতে হবে, প্রকৃতিকে তাদেরকে পরিচয় করাতে হবে বা প্রকৃতির সঙ্গে তাদেরকে পরিচয় করাতে হবে। তারপর দেখো কি বলেছে, দিস ইজ এসেনশিয়াল ফর দ্য টাউন ডুয়েলার্স। দেখো এটা কাদের জন্য গুরুত্বপূর্ণ বা কাদের জন্য প্রয়োজনীয়, এটা বিশেষ করে প্রয়োজনীয় না, ইট ইজ এসেনশিয়াল বা দিস ইজ এসেনশিয়াল ফর টাউন ডুয়েলার্স, মানে কি যারা শহরে বসবাস করে সেই রকম ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিশেষ করে এই যে রাইস ফিল্ড, তারপর লোটাস পন্ড, তারপরে পলাশ এবং শিমুল ফ্লাওয়ার, সেগুলো কোন সিজনে হচ্ছে স্প্রিং বা অটাম, এগুলো তাদেরকে আর কি পরিচয় করানোটা খুব আর কি দরকারি বা প্রয়োজনীয়। তারপর দেখো কি বলছে, দো যদিও ফর দ্য রুরাল বয়েস, মানে কি সেই গ্রাম্য বালকেরা বা গ্রাম্য ছাত্রছাত্রী যারা রয়েছে, পয়েন্টিং দেম আউট মে বি এনাফ, তারা আর কি চিনতে পারবে। পয়েন্টিং মানে হচ্ছে চিনতে পারে, পয়েন্টিং দেম মানে কি তাদেরকে চিনতে পারবে সেই ঋতুর আর কি ফল ফুল এবং সেই ঋতুর যে শস্যের যে মাঠ বা ধানের যে মাঠ সেগুলো সম্পর্কে তারা হয়তো, নন্দলাল বসু বলছে দেম আউট মে বি এনাফ, তারা যথেষ্ট আগে থেকে পরিচিত হয়ে থাকবে। মানে কি এই গ্রামের যারা দেখবে বসবাস করে তারা কি ছোট থেকে আর কি ধান জমি দেখে থাকে, তারপর কি শিমুল এবং পলাশ গাছের সাথে পরিচিত হয়ে থাকে, এবং পুকুরে দেখবে তারা আর কি লোটাস পন্ড মানে কি পদ্ম পুকুর তারা আর কি দেখে। বলছে মেবি মানে কি হতেও পারে তারা কি এটা সম্পর্কে আর কি পরিচিত হয়ে থাকবে, তাদেরকে বিশেষ করে কিছু দেখাবার দরকার নেই, তাদেরকে শুধু পয়েন্টিং করে দিলেই হবে যে এটা হচ্ছে পদ্ম পুকুর আর এটা হচ্ছে শিমুল পলাশ। তো যদিও তারা আর কি সমস্ত কিছু প্রায় জেনে থাকবে। তারপর দেখো কি বলছে, বলছে ফর দিস সিজনাল ফেস্টিভ্যালস, বলছে এই আর কি ঋতুভিত্তিক উৎসব, ওয়ান নিড টু ডিক্লিয়ার স্পেশাল হলিডে অ্যান্ড হোল্ড পিকনিক অ্যান্ড গেমস। দেখো কি বলছে যে এই যে ঋতুভিত্তিক যে উৎসব হবে, ওয়ান নিড একজনকার প্রয়োজন, টু ডিক্লিয়ার মানে হচ্ছে ঘোষণা করা, স্পেশাল হলিডে বিশেষ আর কি ছুটির দিন, অ্যান্ড হোল্ড এবং কি করতে হবে পিকনিক বনভোজন অ্যান্ড গেমস, মানে কি বনভোজন এবং গেমস মানে হচ্ছে খেলাধুলা। বলছে সেই খেলাধুলা করতে হবে এবং একজনকে আর কি সেই ঋতুভিত্তিক উৎসবের জন্য একটা আর কি বিশেষ ছুটির দিন ঘোষণা করতে হবে, মানে কি সেই ঋতুভিত্তিক উৎসবের জন্যে বিশেষ ছুটি ঘোষণা করতে হবে এবং সেটাতে আর কি ছাত্রছাত্রীদেরকে বনভোজনে নিয়ে যেতে হবে, খেলার মাঠে নিয়ে যেতে হবে, এনকারেজ মানে উৎসাহিত করতে হবে, ওয়ারিং মানে হচ্ছে পরিধান করতে, অফ সিজনাল কস্টিউম মানে ঋতুভিত্তিক পোশাক। বলছে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে পরিধান করার জন্য কি ঋতুভিত্তিক পোশাক বা ঋতুভিত্তিক পোশাক পরিধান করার জন্য ছাত্রছাত্রীদের এনকারেজ করতে হবে বা উৎসাহিত করতে হবে। তারপর দেখো নন্দলাল বসু কি বলছে,
ওয়ান্স বলছে যখনই দ্য স্টুডেন্ট গেটস অ্যাকোয়াইন্টেড উইথ নেচার, বলছে ছাত্রছাত্রীরা অ্যাকোয়াইন্টেড মানে পরিচিত লাভ করবে উইথ নেচার, বলছে যে মুহূর্তে ছাত্রছাত্রীরা পরিচিত হয়ে যাবে প্রকৃতির সম্পর্কে, তারপর দেখো কি বলছে না অ্যান্ড লার্ন টু লাভ ইট, এবং তারপরে তারা আর কি প্রকৃতির পরিবেশকে ভালোবাসতে শিখবে এবং প্রকৃতিকে তারা তারপর থেকেই ভালোবাসতে শিখবে। মানে কি প্রকৃতিকে তাদেরকে প্রথমে জেনে নিতে হবে বা প্রকৃতিকে তাদেরকে প্রথমে জানাতে হবে, যে মুহূর্তে তারা প্রকৃতিকে বুঝতে পারবে তারপরে তারা আর কি প্রকৃতিকে ভালোবাসতে শুরু করবে। বলছে দেয়ার এস্থেটিক সেন্সিবিলিটি, তাদের নান্দনিক সংবেদনশীলতা উইল নেভার রান ড্রাই ফর, বলছে কি তাদের নান্দনিক সংবেদনশীলতা কোনো দিনও আর কি নেভার রান ড্রাই মানে কি কোনো দিনও শুকিয়ে যাবে না। তাদের মধ্যে যে একটা নান্দনিক সেন্সিবিলিটি বা সংবেদনশীলতা থাকবে, প্রকৃতি সম্পর্কে ভাবনা বা প্রকৃতি সম্পর্কে চিন্তা করা বা ভালো চিন্তা করার বা তাদের মনে যে একটা চিন্তা ভাবনা থাকবে বা সেটা সম্পর্কে একটা আর কি নিজস্ব মনের ভাবনা থাকবে, সেটা কোনোদিনও আর কি শুকিয়ে যাবে না। থ্রু দ্য এজেস, যুগ যুগ ধরে, ইট ইজ নেচার, এটা হচ্ছে প্রকৃতি, দ্যাট হ্যাজ প্রোভাইডেড, যেটা প্রদান করে দ্য সোর্স ম্যাটেরিয়ালস ফর অল আর্টিস্টিক ক্রিয়েশন। সোর্স ম্যাটেরিয়ালস মানে হচ্ছে মূল, ম্যাটেরিয়ালস মানে হচ্ছে উপাদান, মূল উপাদান, অল আর্টিস্টিক ক্রিয়েশন মানে শৈল্পিক সৃষ্টি বা শিল্পকলার যে সকল সৃষ্টি হয়েছে কি না হয়েছে সেটা আর কি প্রদান করেছে প্রকৃতি। বলছে প্রকৃতি আর কি প্রদান করেছে শিল্পকলার নিদর্শন বা শৈল্পিক সৃষ্টির মূল উপাদান। মানে কি এটা হচ্ছে প্রকৃতি যে আর কি দিয়েছে বা প্রদান করেছে মূল উপাদান সমস্ত শৈল্পিক সৃষ্টির জন্য বা শিল্পকলার সমস্ত সৃষ্টির জন্য প্রকৃতি আর কি এটা প্রদান করেছে। তাহলে এটা নন্দলাল বসু কি বলতে চেয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আর কি অ্যাকোয়াইন্টেড করাতে হবে সিজনাল ফেস্টিভ্যালে এবং তাদেরকে কোন সিজনে কোন ফুল বা ফল বা কোন সিজনে রাইস ফিল্ড হয় সেগুলো সম্পর্কে পরিচিতি করাতে হবে এবং বিশেষ করে আর কি শহরের ছেলে মেয়েদেরকে বেশি পরিচিত করাতে হবে। এবং যখন স্টুডেন্টরা এটা আর কি জেনে যাবে বা এটার সঙ্গে পরিচিতি লাভ করবে তখন তারা আর কি নেচারকে ভালোবাসতে শিখবে এবং তাদের মধ্যে একটা এস্থেটিক সেন্সিবিলিটি মানে নান্দনিক সংবেদনশীলতার আর কি ক্ষমতাটা বেড়ে উঠবে। এবং কি বলতে চাইছে লাস্টে নন্দলাল বসু, বলছে এটাই হচ্ছে প্রকৃতি, মানে কি প্রকৃতি আমাদের যুগ যুগ ধরে আমাদেরকে আর কি সকল শৈল্পিক সৃষ্টির মূল উপাদানকে প্রদান করেছে। প্রকৃতির থেকে সব কিছু সৃষ্টি, এটা সত্যই যে প্রকৃতির থেকে সমস্ত জীবেরও সৃষ্টি, সমস্ত শিল্পকলারও সৃষ্টি। তাহলে প্রকৃতি হচ্ছে একমাত্র বস্তু যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, প্রকৃতি হচ্ছে একমাত্র মূল উপাদান যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। লাস্টলি সর্বশেষে দ্য স্কুল শুড হ্যাভ অ্যান আর্ট ফেস্টিভ্যাল, বলছে বিদ্যালয়কে আর কি আর্ট ফেস্টিভ্যাল শিল্প সংক্রান্ত উৎসব উদযাপন করা উচিত। সেটা কখন? সামটাইম ডিউরিং দ্য ইয়ার, বছরের যে কোনো সময়ে, মানে কি বছরের যে কোনো সময়ে বিদ্যালয়কে শিল্প সংক্রান্ত আর কি উৎসবের আয়োজন করা প্রয়োজন। ইচ স্টুডেন্ট, বলছে প্রত্যেক ছাত্রছাত্রীকে শুড পার্টিসিপেট ইন ইট, বলছে প্রত্যেক ছাত্রছাত্রীকে এটাতে আর কি অংশগ্রহণ করতে হবে, মানে কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। ইট ডিভোটেডলি মানে হচ্ছে আন্তরিকভাবে, মানে কি আন্তরিকভাবে প্রত্যেক ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। উইথ সামথিং, বলছে কোনো কিছু নিয়ে হি হ্যাজ মেড উইথ হিজ ওন হ্যান্ড, বলছে যে যা কিছুই হোক নাকি যেটা সে আর কি তার নিজের হাতে তৈরি করেছে। বলছে ছাত্রছাত্রীদেরকে একটা নির্দিষ্ট কিছু বানাতে হবে যেটা সে তার নিজের হাতে বানাবে, সেটা যাই হোক না কেন ছাত্রছাত্রীদেরকে একটা নিজের হাতের কিছু জিনিস আর কি বানিয়ে নিয়ে আসতে হবে। হাউএভার, যতই সিম্পল মানে সরল, বলছে যাই হোক যতই সরল হোক না কেন, মানে কি ছাত্রছাত্রীরা যেটাই তৈরি করবে তার নিজের হাতে, বলছে সেটা যতই সরল হোক না কেন তবুও তাদেরকে আর কি একটা নিজের হাতের কিছু জিনিস আর কি বানিয়ে আনতে হবে এবং সে আর কি সেটাতে আর কি সেই শিল্প প্রদর্শনীতে তাদেরকে আর কি অংশগ্রহণ করতে হবে আন্তরিকভাবে। তারপর দেখো কি বলেছে, অল দিস শুড বি পুট টুগেদার অ্যান্ড শোন অ্যাজ রেভিরেন্টিয়াল অফারিংস, বলছে রেভিরেন্টিয়াল অফারিংস, রেভিরেন্টিয়ালস মানে হচ্ছে ভক্তিপূর্ণ, অফারিংস মানে নিবেদন হিসাবে। দেখো কি বলেছে, এটার পুরোটার মানে কি বলছে, অল দিস শুড বি পুট টুগেদার, বলছে এগুলো সব কিছুকে একসঙ্গে রাখতে হবে, অ্যান্ড শোন অ্যাস এবং এগুলিকে দেখাতে হবে, অ্যাস রেভিরেন্টিয়াল মানে হচ্ছে ভক্তিপূর্ণ, অফারিংস নিবেদন হিসাবে। মানে কি এটা পুরো মানে
মানেটা বললে কি হবে না, এগুলিকে এই সমস্ত যাবতীয় জিনিসপত্রগুলিকে একসঙ্গে রাখতে হবে এবং অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ নিবেদন হিসাবে সেগুলিকে প্রদর্শিত করতে হবে। প্রদর্শনী মানে কি, যে শিল্প প্রদর্শন হবে সেই প্রদর্শনে আর কি, সেই যে উৎসবটা হবে সেই উৎসবে আর কি এগুলো আর কি খুব শ্রদ্ধাপূর্ণ নিবেদন হিসাবে প্রদর্শিত করতে হবে বা করাতে হবে। তারপর দেখো কি বলেছে, অ্যান এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল টোটাল শেপ। টোটাল শেপ মানে হচ্ছে সার্বিক রূপ, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, বলছে প্রচেষ্টা করতে হবে বা তৈরি করার বা সার্বিক রূপ দেওয়ার এই উৎসবটাকে, বলছে এই উৎসবটাকে সার্বিক রূপ দেওয়ার একটা প্রচেষ্টা করতে হবে। অ্যান্ড বিউটি উইথ মিউজিক ডান্সেস অ্যান্ড প্রক্রিয়েশন। প্রক্রিয়েশন মানে হচ্ছে মিছিল, এবং সঙ্গীতের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে বা মিছিল বা যাত্রার মাধ্যমে সৌন্দর্য দেওয়ার চেষ্টা করতে হবে। বলছে কি, এই যে শিল্পের যে অনুষ্ঠানটা হবে, শিল্প সংক্রান্ত যে উৎসবটা হবে, সেই উৎসবে নৃত্য থাকবে, সঙ্গীত থাকবে এবং মিছিল বা যাত্রার মাধ্যমে সেই শিল্পটাতে আর কি আনন্দ দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর দেখো কি বলেছে, দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশান। ডিসাইডেড মানে স্থির করা, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুযায়ী, লোকেশান মানে হচ্ছে স্থান। বলছে কি, ঋতুভিত্তিক কোন সময় উৎসবটা হবে সেটা ঠিক করতে হবে, বলছে সেই স্থানের উপর ভিত্তি করে। লোকেশন মানে হচ্ছে স্থান, বলছে সেই স্থানের উপর বা স্থান অনুযায়ী ডিসাইড করতে হবে, স্থির করতে হবে কোন সময় কোন জায়গায় সেই ফেস্টিভ্যালটা হবে। তাহলে এই ছিল দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনের টেক্সটটা। দেখো আশা করি স্টুডেন্ট তোমরা এত দূর অবধি বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস আজকে এই অবধি থাক। বাই বাই স্টুডেন্টস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।